Bhoot FM. The night comes alive with drumming song. ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 11:59। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM। আমি রাসেল আছি সাথে, এবং আজকেও মাসুম নেই এখানে। আমাদের রেডিও ফুর্তি কোনো একটা কাজে এসে এখন খুলনায়, এবং আমাকে সুতরাং আজকে একাই করতে হবে ভূত এফএম। এবং তবে আমাদের সাথে আমাদের অতিথিরা আছেন, তারা অলরেডি স্টুডিওতে অপেক্ষা করছেন, এবং আশা করছি যে আপনিও রেডি হয়ে গেছেন ভূত এফএম শোনার জন্য। তো শুরুতে জানিয়ে দিই কি করতে হবে আপনাকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি কিন্তু আমাদেরকে ইমেইল করতে পারেন, এবং মানে ইমেইলে রেকর্ড করে ঘটনা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। সেটা আপনি ফোন দিয়ে বা অন্য কোনো ডিভাইস দিয়ে করে সেটা আপনি ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদেরকে। আর যারা ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান, ও মাই গড, ফেসবুক ইজ ব্যাক। সো যারা ফেসবুকে থাকতে চান আমাদের সাথে, তাদেরকে বলি যে আমাদের ফেসবুকের যে পেজটা রয়েছে সেটা হচ্ছে, সেখানে চলে যান www.facebook.com/radio.furti। ভুলেই গেছিলাম এগুলো, www.facebook.com/bhootfm.russell। বাট ইনফ্যাক্ট আমার কাছে এই কটা দিন বেশ ভালোই লেগেছে, এবং কেন যেন আমার কাছে মনে হয় যে মানে মানুষের মধ্যে যোগাযোগ করার প্রক্রিয়াটা অনেকটা পরিবর্তিত হয়ে গিয়েছিল, অনেকটা আগের মতো হয়ে গিয়েছিল। যাই হোক, আমরা আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, এবং আশা করছি আজকে যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো আপনাদের অনেক ভালো লাগবে। প্রতি সপ্তাহেই আমরা আসলে অপেক্ষা করি আপনাদেরকে ঘটনা শোনানোর জন্য, এবং অধৈর্য হয়ে যাই আমরা যতক্ষণ না পর্যন্ত আপনাদের কাছ থেকে শুনি যে কোন ঘটনাটা কেমন লাগছে। সো আপনারা আশা করছি যে আমাদেরকে যত দ্রুত সম্ভব সেগুলো জানিয়েও দিবেন। আপাতত যেটা করব সেটা হচ্ছে আমরা ঘটনায় যাব। প্রথম আমাদের যে অতিথি আছে সেই অতিথির কাছে যাব, এবং আমি শুরুতেই আপনার একটু জানতে চাইবো যে আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন, যদি একটু বলতেন আমাদেরকে। জি, আরেকবার বলতে হবে কাইন্ডলি। জি, আরেকবার। জি, আপনার নামটা একটু বলেন। আচ্ছা, আমি সাজিদ, আমি এসেছি টঙ্গী কলেজ গেট থেকে। টঙ্গী কলেজ গেট থেকে, ওকে ওকে। তো আপনার আমার স্টুডিওতে চলে। জি প্লিজ, আপনার ঘটনা শুনি আমরা। আচ্ছা, আমি এখন যে ঘটনাটি শেয়ার করবো এটা আমার নিজের সাথে কোনো ঘটনা না, এটা আমি আমার মায়ের মুখ থেকে শুনেছি। আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। হ্যাঁ, শুনি আমরা। ঘটনাটি ছিল 1990 সালের ঘটনা এটা। তো ঘটনাটি ঘটে বরিশালেরই কোন একটি গ্রামে। আমি গোপনীয়তার সাথে গ্রামের নামটা বলছি না রাসেল ভাই। ঠিক আছে, নো প্রবলেম। তো ঘটনা হচ্ছে আমার গ্রামেরই একজন লোককে কেন্দ্র করে, যিনি হচ্ছেন আমার চাচা, সম্পর্ক নিয়ে আমার চাচা হন, ওনার নাম হচ্ছেন বিল্লাত আলী। আচ্ছা, তো ঘটনাটা ঘটে ঢাকায়। আমার আরেক চাচা যার নাম হচ্ছেন আব্দুল খালিক, আমার এই চাচা ঢাকাতেই সড়ক দুর্ঘটনায় মারা যান। তার মৃত্যুটা স্বাভাবিক না, আপনারা জানেন যে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া মানে অপমৃত্যু হওয়া। আচ্ছা, তো আমি সড়ক দুর্ঘটনাটা একটু বর্ণনা দিই। সেটা হচ্ছে যে উনি ঢাকাতে একটা সরকারি অফিসে চাকরি করতেন। তো উনি রেগুলার বাসা থেকে সাইকেলে করে অফিসে যেতেন রাসেল ভাই। বাসা থেকে অফিসটা খুব বেশি দূরে ছিল না। তো উনি বরাবরের মতো সেদিনও সাইকেলে করেই যাচ্ছিলেন। তো উনি যখন সাইকেলে করে যাচ্ছিলেন, উনি রাস্তার একটা পর্যায়ে যাওয়ার পর ওনার সাইকেলের চেইনটা পড়ে যায়। তো উনি তখন রাস্তার মাঝ প্রান্তে থাকা অবস্থায় সাইকেলের চেইনটা পড়ে যাওয়ার কারণে উনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সাইকেলের চেইনটা ওঠানোর জন্য চেষ্টা করতেছিলেন।
তো অপর প্রান্ত থেকে একটি দ্রুতগামী ট্রাক এসে রাসেল ভাই তাকে চাপা দিয়ে যায় এবং ট্রাকের নিচে চাপা পড়ে উনি মারা যান। তো আমি একটু বলি যে উনি যখন ট্রাকের নিচে চাপা পড়েন তখন ওনার দুই থাইস রান মানে এদিক দিয়ে আর কি বিচ্ছিন্ন হয়ে যায় শরীর থেকে, এবং তার মাথাটা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথাটা একটু বিভৎস হয়ে যায়, আর যেটা বুঝতে পারতেছেন আর কি। তো রাসেল ভাই যথারীতি লাশ মর্গে নেওয়া হয়, মর্গে নিয়ে তদন্ত শেষে লাশটা আর কি তার গ্রামের বাড়ি বরিশালে পাঠিয়ে দেওয়া হবে। তো রাসেল ভাই তো মর্গে থেকে ওইখান থেকেই তাকে মানে দাফন কাফন পরিয়ে আর কি কাফনের কাপড়টা পরিয়ে আর কি বরিশালের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। তো লাশটা নিয়ে যখন বরিশালের উদ্দেশ্যে রওনা দেন তখন বরিশালে তার লাশটা নিয়ে পৌঁছাতে পৌঁছাতে রাত 3টা বেজে যায়। আচ্ছা, তো এবার বলি বিল্লাত চাচার কথা। আমার যে বিল্লাত চাচা ছিলেন উনি পেশাগতভাবে উনি কবর খোঁড়ার কাজ করতেন। তো ঘটনা বেসিক্যালি তাকে কেন্দ্র করেই। আচ্ছা, তো লাশটা বাড়িতে নিয়ে যাওয়ার পরে সহত সেই বিল্লাত চাচাকেই খবর দেওয়া হয় লাশের কবর খোঁড়ার জন্য। বিল্লাত চাচাও যথারীতি চলে আসেন। তো উনি যে টাইমটাতে চলে আসেন সেই টাইমটা এক্সাক্ট আমার মনে নেই, হবে 3:30 কি 4টা রাত তখন। আচ্ছা, তো বিল্লাত চাচা আসেন। তো স্বাভাবিক লাশটা বাড়িতে নেওয়ার পরে খাটে রাখা হয় এবং বাড়ির সব মানুষদেরকে সেই লাশটা একটু করে দেখানো হয়। আচ্ছা, মুখটা সবাইকে একটু করে দেখানো হয়। আমি আগেই বলেছিলাম রাসেল ভাই যে মুখটা একটু বিভৎস ছিল, দেখানো তো ছিল, আপনি বলেছিলেন। হ্যাঁ, তো সবাইকে যখন দেখানো হয় তখন ওই সময় বিল্লাত চাচাও সামনে একটু দেখেন। তো একবার উনি জাস্ট একবারই দেখেন, এরপরে উনি আর দেখতে যান না সেটা। তো উনি ওনার যথারীতি কাজে চলে যান, কবর খোঁড়ার কাজে উনি চলে যান। তো রাসেল ভাই একটু বলে রাখি উনি কবর কিন্তু উনি নিজে একাই করতেন, কবর খোঁড়ার কাজটা, যে ওনার সাথে আর কেউ থাকতো না, উনি একাই কাজটা করতেন। তো উনি জাস্ট একটা হারিকেন নিয়ে চলে যান কবর খোঁড়ার কাজ করতে। তো উনি কবরটা খুঁড়তে থাকেন। কবরটা খোঁড়ার প্রায় 2/3 কাজের যখন হয়ে যায় তখনই উনি শুনতে পান যে উনি যখন উপর হয়ে যখন কবর খোঁড়ার কাজটা করছিলেন তখনই উনি একটু পেছন থেকে উনি শুনতে পান কেউ ওনাকে বলছেন, ভাই কি করেন? আচ্ছা, তো উনি স্পষ্ট তো আওয়াজটা শুনতে পান, বাট উনি আসলে তখন কিছু মনে করেন না। উনি শুয়ে দাঁড়িয়ে যান এবং উনি পিছনে তাকান, বাট কাউকে দেখতে পান না। উনি ভাবেন যে তার একটু ভ্রম হয়েছে, হয়তো সেই লাশটা উনি দেখে এসেছেন, যেটা দেখে উনি একটু ঘাবড়ে গিয়েছিলেন, একটু ভয় পেয়েছিলেন, হয়তো ভয় পাচ্ছেন, ভয় পাচ্ছিলেন। আচ্ছা, তো যথারীতি উনি আবার কাজে মন দেন। ঠিক তার 5 থেকে 6 মিনিট পরে উনি সেই আওয়াজটাই শুনতে পান, কিন্তু এবার তার খুব কাছে। যখন আপনি নিচু হয়ে কোনো কাজ করবেন তখন আপনার কানের কাছে যদি কেউ কথা বলে যেভাবে হচ্ছিল ঠিক উনি সেভাবে শুনতে পান যে তার কানের কাছে সেই কথাটাই বলছে, ভাই কি করেন? এবার উনি একটু ঘাবড়ে যান, উনি স্পষ্ট শুনতে পান এবং উনি সাথে সাথে পিছনে ঘুরে তাকান। উনি পিছনে ঘুরেই যা দেখেন রাসেল ভাই, সেটার জন্য উনি কখনোই প্রস্তুত ছিলেন না। উনি দেখেন একটু আগে বাড়িতে যেই লাশটাকে উনি খাটের উপরে দেখে এসেছেন সেই লাশটাই তার পেছনে দাঁড়ানো, কাফনের কাপড় পরা অবস্থায়, সেই বিভৎস মুখটা নিয়ে। আচ্ছা, তো এটা দেখার পরে উনি আর নিজেকে কন্ট্রোল করতে পারেন না, উনি ঠিক সেই কবরের ভিতরেই অচেতন হয়ে পড়ে যান। তো উনি কতটা সময় পড়েছিলেন তা ঠিক বলতে পারবো না, কিন্তু উনি কাজ করতে যাওয়ার পরে বাড়িতে এদিকে সবাই তার জন্য অপেক্ষা করছিলেন যে বিল্লাত ভাই কবর খোঁড়ার কাজ করতে গেলেন, কিন্তু এখন উনি ফিরে আসছেন না কেন। এটা ভেবে সবাই তখন 2-4 জন লোক যায়, সেখানে আমার বাবাও থাকেন, আমার বাবা সহ আমার চাচা এবং আরো 2-1 লোক যান সাথে। তারা সবাই গিয়ে সেখানে দেখতে পান সেই বিল্লাত চাচা কবরের ভিতরে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন, উপর হয়ে। তো তাকে উপর হয়ে পড়ে আছেন। তো স্বাভাবিকত তাকে ধরে নিয়ে আসা হয়, সেখান থেকে তাকে বাড়িতে এনে তার মাথায় পানি দেওয়া হয়, চোখে মুখে পানি ছিটা দেওয়া হয়, তাকে পানি খাওয়ানো হয়। এরপরে তিনি একটু আশ্বস্ত হওয়ার পরে, একটু সুস্থ হওয়ার পরে তার কাছে জানতে চাওয়া হয় কি হয়েছিল। তখন উনি যেটা বলেন সেটা শুনে সবাই তো রীতিমতো অবাক। উনি বলেন যে আমি কবরের পাশে খালিক ভাইকে দেখতে পেয়েছি, সেই কাফনের কাপড় পরা অবস্থায় উনি আমার পেছনে দাঁড়ানো, তার সেই বিভৎস মুখটা। তো যথারীতি রাসেল ভাই সেখানেই ঘটনা শেষ হয়ে গেলে যেতে পারতো, কিন্তু ঘটনাটা সেখানেই শেষ হয়ে যায়নি। তারপরে লাশটা দাফন করা হয়। লাশটা দাফন করতে করতে সকাল 7টা বেজে যায়। আচ্ছা, তো সবাই তো লাশটা দাফন করা হয়। দাফন করে সবাই যখন ফিরে আসছিলেন দাফনের কাজটা শেষ করে, তখন ওই বিল্লাত চাচা উনিও সেখানে ছিলেন, লাশটা করে কবরে নামিয়েছিলেন। উনি কবরটা শেষ করার পরে যখন ফিরে আসছিলেন, তো সবাই যখন ফিরে আসছিলেন বিল্লাত চাচা উনি ছিলেন সবার পেছনে। আচ্ছা, তো উনি পেছন থেকে আসতেছেন, কবর থেকে ঠিক 10টা স্টেপ সামনে আসার পরেই উনি কবরের ভিতর থেকে উনি শুনতে পান যে ওনার কাছে মনে হচ্ছিল আওয়াজটা কবরের ভিতর থেকে আসছে। সেই খালিক চাচার কণ্ঠেই কেউ বলছে, ভাই আমাকে একা রেখে কোথায় যান? উনি প্রথমবার এই কথাটা শোনেন। প্রথমবার এই কথাটি শোনার পরে উনি এবারও
তেমন একটা গুরুত্ব দেননি, কিন্তু তারপরও তিনি মাথা থেকে পুরোপুরি ব্যাপারটা ঝেড়েও ফেলতে পারছিলেন না, কারণ উনি ঠিক কিছুটা সময় আগেই একটা পরিস্থিতির শিকার হয়ে এসেছেন। তো তারপর উনি জিনিসটা খেয়াল না করে উনি সামনের দিকে হাঁটা শুরু করেন, বাট 1 থেকে 2টা স্টেপ সামনে আসার পরে সেই ভয়েসটা আবারও তিনি শুনতে পান, সেই কথারই পুনরাবৃত্তি, তাকে বলছে, ভাই আমাকে একা রেখে কোথায় যান। এবার তিনি রাসেল ভাই ওইখানে চিৎকার দিয়ে আবার অচেতন হয়ে পড়ে যান। তো আবার সবাই তখন যাকে ধরে নিয়ে আসে, মাথায় পানি টানি দিয়ে যখন আবার তাকে সুস্থ করা হয়, এবার তাকে জিজ্ঞেস করা হয় এবার কি হয়েছিল। এবার রাসেল ভাই উনি বলেন যে আমি খালিক ভাইয়ের কণ্ঠে শুনতে পাচ্ছি সে কবরের ভিতর থেকে কেউ বলছে, ভাই আমাকে একাই রেখে কোথায় যান। তো এই ঘটনা শোনার পরে রাসেল ভাই এখানেই ঘটনা শেষ না, তো সবাই চলে আসে বাড়িতে, বিল্লাত চাচা ওনার বাড়িতে চলে যান, সবাই সবার বাড়িতে চলে যান। তো ওই দিন রাত থেকে বিল্লাত চাচার সাথে আরেকটু ঘটনা ঘটতে থাকে, সেটা হচ্ছে যে উনি রাতে যখন ঘুমাতে যান, তো উনি রাতে ঘুমের একটা পর্যায়ে উনি স্বপ্ন দেখেন সেই আব্দুল খালিক চাচাকেই, যেই চাচা ওনাকে বলছেন ভাই আমি ভালো নেই। তো উনি প্রথম দিন এই স্বপ্নটা দেখতে পান, দেখার পরে উনি খুব বিচলিত হন, খুব ভয় পেয়ে যান, বাট উনি তারপরও কাউকে কিছু বলেন না, কোনো কিছুর তোয়াক্কা না করে ঠিক পরের দিনের জন্য আবার একই সময় উনি রাতে বিছানায় চলে যান। ঠিক সেম স্বপ্ন রাসেল ভাই সেম ভাবে সেম কণ্ঠেই সে আব্দুল খালিক চাচা আবার বলছে ভাই আমি ভালো নেই। এভাবে চলতে থাকে। ঠিক তার পরের দিন সেম থার্ড ডে তেও একই ঘটনা, একই কণ্ঠে তিনি আব্দুল খালিক চাচার সেই কথাটা শুনতে পান, ভাই আমি ভালো নেই। তো এই 3 দিন যাওয়ার পরে চতুর্থ দিনের মাথা থেকে রাসেল ভাই বিল্লাত চাচা প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন এবং উনি 1 মাসের মতো অসুস্থ ছিলেন এবং ভয়াবহ জ্বর সহ বমি এবং ঠান্ডার যে প্রভাবটা ছিল সেটা সহ উনি অস্বাভাবিক রকমের অসুস্থ ছিলেন। তো রাসেল ভাই এই ঘটনা শেষে উনি 1 মাস পরে একজন হুজুর, আমাদের পাশের গ্রামেরই মসজিদের হুজুরের ইমাম সাহেবের সাথে উনি কথা বলেন এই ব্যাপারগুলো নিয়ে। তিনি শুরু থেকেই ইমামকে সবকিছু খুলে বলেন এবং সবকিছু খুলে বলার পরে ইমাম এক পর্যায়ে বলে, যেহেতু উনি আপনার স্বপ্নে এসে বলছে উনি ভালো নেই, তো আপনারা তার নামে একটি মিলাদ দিয়ে দিন এবং তার কবরটি তার আত্মীয় স্বজন কাছের মানুষদেরকে নিয়ে ভালো করে জিয়ারত করে একটি মিলাদ দিয়ে ফেলুন তার নামে এবং কিছু ফকির মিসকিনকে খাইয়ে দিন। তো তার কথা মতো তার রিলেটিভস, তার আত্মীয় স্বজনরা, সে বিল্লাত চাচাও সেখানে ছিলেন, তারা সবাই উপস্থিত থেকে তার নামে একটি মিলাদ দিয়ে দেন এবং তার কবরটি খুব ভালো করে জিয়ারত করার পরে বিল্লাত চাচার সাথে আর কোনো কিছু ঘটেনি। তারপর থেকে বিল্লাত চাচা এখন পর্যন্ত সুস্থ আছেন। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে আপনাদের সবার ওনার যে ঘটনাটা উনি বললেন সেটা আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। যাই হোক, শুনছেন সবসময় রেডিও 48.2 FM, আমি রাসেল আছি সাথে, এবং এই মুহূর্তে আপনারা শুনছেন ভূত এফএম, মানে ভূত এফএম চলছে, এবং আমার কাছে ভূত এফএমের আরো একটা ঘটনা আছে, সেটা আমরা একটু পড়ে শোনাতে চাই। তবে তার আগে আপনাদেরকে জানাই যে আমাদের যদি আপনারা SMS করতে চান তাহলে SMS করতে হলে নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখবেন আপনার নাম, স্পেস দিয়ে লিখবেন আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর আমাদের যদি ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। যাই হোক, আমি এখন যে ঘটনাটা আপনাদের সাথে আর কি শেয়ার করতে চাচ্ছি সেই ঘটনাটিও বেশ অদ্ভুত, এবং সেই ঘটনাটি আমি বলবো যে আমার কাছে বেশ অদ্ভুতই লেগেছে এবং আশা করছি যে আপনাদের সবার কাছেও অনেক অন্যরকমই লাগবে। যাই হোক, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। হ্যালো রাসেল ভাই, আমি রংপুর থেকে সিয়াম বলছি। আমি জানি আপনি সব সময় ভালোর দলে, আমি ভূত এফএমের সব এপিসোডগুলো শুনেছি। যাই হোক, আমি আজ যে ঘটনাটা শেয়ার করতে চাই সেটা আমার সাথে ঘটেছে আজ থেকে কয়েক বছর আগে। আমি তখন ক্লাস 8-এ পড়ি। মার কাছে শুনেছিলাম ছোটবেলায় আমার সাথে জিন ছিল। জিনটা কেমন তা আমি জানতাম না, আজও জানি না, অ্যান্ড দেখিও নি। তবে আমার সাথে যা ঘটেছিল তা অনেক ভয়ঙ্কর। যাই হোক, ঘটনাটা বলি। আমার দুপুরবেলা ঘুমানোর অভ্যেস ছিল। আমি রংপুর ফিরে ফায়ার সার্ভিসের কোয়ার্টারে থাকতাম। জায়গাটা ফায়ার সার্ভিসের মেম্বাররা ছাড়া কেউ এই এরিয়ায় ঢুকতে পারত না বলে এরিয়াটা বেশিরভাগ সময়ই
জনশূন্য থাকতো। একদিন আমি দুপুরে ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমি স্বপ্নতে একটা বিভৎস চেহারা দেখলাম এবং দেখলাম যে আমি বমি করছি। এটা দেখে আমার ঘুম ভেঙে যায়, আমি চিৎকার দিয়ে উঠি। আমার মা দৌড়ে আসে। সবচেয়ে অবাক করা বিষয় হলো আমি মাকে দেখতে পাচ্ছিলাম না, বাট মনে হচ্ছিল কেউ একজন আমার চোখের সামনে দূরবীনটা উল্টো করে ধরে লাগিয়ে দিয়েছে, যার ফলে আমি আমার মাকে কয়েক ফিট দূরে দেখতে পাচ্ছিলাম। ঠিক দূরবীন সোজাভাবে লাগালে যেমন দূরের জিনিস কাছে দেখা যায়, ঠিক উল্টো করে ধরলে যেমন কাছের জিনিস দূরে চলে যায়। অথচ মা আমার গায়ে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন। এভাবে প্রতিটা জিনিস আমি দূরে দেখছিলাম। সবচেয়ে ভয়ঙ্কর যে দৃশ্যটি আমি তখন দেখলাম সেটা হলো যে আমার মাথাটা নিচু করে পায়ের দিকটায় তাকালাম। আমি দেখলাম যে আমার পা আমার দেহ থেকে 4-5 ফিট নিচে, আমার দেহটা লম্বা হয়ে গেছে। আমি দৌড়ে ওয়াশরুমে যাই এবং আমার অনেক বমি পায়। দেন আমি বমি করি এবং কাঁপতে কাঁপতে আমি বলছিলাম যে মা, আমি আর ভুল করবো না, আমাকে বাঁচাও। এভাবে প্রতিটা দিন দুপুরবেলা আমার সাথে এমন হতো। আর মায়ের কাছে পরে শুনেছিলাম যখন আমার সাথে এমন হতো তখন আমার চোখ রক্তের মতো লাল হয়ে যেত। আমি আজও জানি না সেটা কেন হয়েছিল আমার সাথে, বাট আমি যখন ঘুম থেকে উঠতাম আমি কানের কাছে কারো বিকৃত হাসির শব্দ পেতাম, যেটার ফলে আমি চিৎকার করতাম। দেন আমাকে একজন ইমাম সাহেবের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি আমাকে বোতলে করে কিছু পানি জাতীয় খেতে দিয়েছিলেন এবং কিছু তেল দিয়েছিলেন শরীরে লাগানোর জন্য। দেন আমি ভালো হয়ে গেছি। তিনি বলেছিলেন যে আমার উপর অপবিত্র কোনো কিছুর আসর আছে। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। এরপর তিনি তার ফোন নাম্বার দিয়েছেন এবং তিনি এখন যে বর্তমান যে ঠিকানা, সেই ঠিকানা জানিয়েছেন আমাদেরকে। সেটি হচ্ছে রংপুর মেডিকেল পূর্ব গেট থেকে তিনি লিখেছেন এই ঘটনাটি। তো এইটা ছিল ঘটনা এবং খুব অদ্ভুত একটা ব্যাপার যে হঠাৎ করে আপনি যদি একদিন ঘুম থেকে ওঠেন বা হঠাৎ করে আপনি যদি নিজের হাতের দিকে তাকান, যদি মনে হয় যে আপনার নিজের হাত আপনার থেকে কয়েক ফিট দূরে সরে গেছে, আপনার পাটা অনেক নিচে, যেখানে থাকার কথা তার চাইতে আরো অনেক বেশি নিচে, আপনার কাছের কোনো মানুষ, যে মানুষটিকে আপনি সবসময় দেখতে পাচ্ছেন সামনে, বুঝতে পারছেন যে আপনাকে স্পর্শ করছে, সেই মানুষটিকে আপনি অনেক দূরে দেখছেন, কেমন লাগবে? আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার যে আপনি যখন ওই যে থাকে না যে কানের কাছে কিছু শুনতে পারে, অনেকে অনেক রকম শুনতে পারে, কিন্তু ব্যাপারটা কি অদ্ভুত টাইপের দেখছেন যে হঠাৎ করে যদি আপনি মনে করেন যে আপনার এই ঘরের মধ্যে অন্য কারো অস্তিত্ব আছে, আপনার কানের সামনে, আপনার কানের কাছে এসে কেউ অনবরত কিছু একটা বলছে বা আপনাকে বোঝাবার চেষ্টা করছে, সেটা তো খুবই ভয়ঙ্কর হতে পারে, তাই না? একটু আগে আমরা একটা কবরের স্টোরি শুনছিলাম। প্রথম যে ঘটনাটি ছিল সেই ঘটনাটি আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। আমরা অনেক ধরনের ঘটনা শুনেছি যে সেই মানুষটি, আমরা শুনি যে বিভিন্ন সময় মৃত মানুষদের সাথে আমরা কোনো না কোনো ভাবে যোগাযোগ স্থাপন করি, সেটা স্বপ্নের মাধ্যমে হোক, কেউ কেউ সামনেও দেখে ফেলেন, এরকমও ঘটনা আমরা শুনেছি। এবং কিন্তু একজন মানুষ যিনি রেগুলার কবর খুঁড়তেন, যার ও অসম্ভব সাহসী হওয়ার কথা, অ্যাটলিস্ট তিনি যদি সাহসীও না হন, কবর খোঁড়ার ব্যাপার নিয়ে তার ভেতরে কোনো সংশয় থাকার কথা নয় এবং এই সমস্ত ব্যাপারে তিনি একদম নির্ভীক বলা যেতে পারে, সেই মানুষটি ভয় পেলেন। কিরকম পরিস্থিতি হয়েছিল তারা চিন্তা করেন যে ওইরকম একটা পরিস্থিতিতে এইরকম একজন মানুষ ভয় পেয়ে গিয়েছিলেন। তো আমরা অনেকেই সাহসী, অনেকেই অনেক সাহস দেখিয়ে থাকি, কিন্তু আমরা বলতে পারি না আসলে যে জীবনে কোন সময় সেই মুহূর্তটা চলে আসবে যেই মুহূর্তে আমি ভেঙে পড়তে পারি, আমিও ভয় পেতে পারি এবং আমার সমস্ত লজিক উল্টাপাল্টা হয়ে যেতে পারে। আমাদেরকে দেখতে পাচ্ছি শুভ লিখেছেন রাজশাহী থেকে এবং তার কাছে ভালো লেগেছে খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন লিখেছেন যে তারা আমাদেরকে শো শুনছেন, অ্যাপস দিয়ে শুনছেন। ওকে, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি রাজশাহী নিউ মার্কেট থেকে, নামটা লেখেননি,
তিনি বলেছেন যে ভূত এফএম আজকে তার কাছে ভালো লাগছে। মিম এবং জেবা আমাদের ড্যামরা থেকে SMS করেছেন এবং ছাদে বসে তারা শুনছেন। নাইম আমাদের SMS করেছেন। রাজীব বাসাবো থেকে SMS করেছেন, কাহিনীটা জোশ ছিল ভাইয়া, দুটো কাহিনী বলেছি আমরা, কোন কাহিনীটা একটু প্লিজ আমাদের জানাবেন এবং সেই সাথে আমাদেরকে কিন্তু আজকে অবশ্যই ফেসবুকেও আপনারা রেসপন্স করবেন। হিমেল পান্ডে ক্যান্টনমেন্ট থেকে আমাদের লিখেছেন এবং তিনি বলছেন অলরেডি তিনি আমাদেরকে জয়েন করে ফেলেছেন। অন্তর আমাদেরকে বলছেন ফার্স্ট স্টোরিটা তার কাছে অনেক ভালো লেগেছে। নাইম আমাদের SMS করেছেন এবং তারা শুনছেন আমাদেরকে। মুকিত এবং শিমু নেত্রকোনা থেকে আমাদের সাথে রয়েছেন এবং তার ওয়াইফ একসাথে আছেন। এবং বাহার খিলগাঁও থেকে লিখেছেন যে ফার্স্ট স্টোরিটা ভালো ছিল, আমার কাছে অনেক পছন্দ হয়েছে সেটা। অভি আমাদের SMS করেছেন কলেজ গেট থেকে। এছাড়াও শান্ত আমাদের SMS করেছেন হরিয়ান থেকে এবং আমাদেরকে SMS করেছেন। তিনি তার কাছে অবশ্য ভয় লাগছে না, লাগতে নাই পারে আমার কাছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে নুসরাত আমাদের SMS করেছেন, লিখেছেন আই লাভ বুথ এফএম। আরিফুল আমাদের SMS করেছেন এবং শুক্রাবাদ থেকে। অন্তর আমাদের SMS করেছেন। আলম আমাদের SMS করেছেন। এমডি আল আমিন আমাদের SMS করেছেন। আসলে ভয় না লাগাটা কোনো দোষের কিছু না, ভয় না লাগতে পারে, আমরা আমাদের মতো চেষ্টা করে যাব এবং আপনার যদি মজা দিতে পারি, আনন্দ দিতে পারি, এতটুকু ভয় দিতে পারি, তাহলে আমরা খুবই খুশি। আবার একটা জিনিস সত্যি, সেখানে অবশ্য আমাদের কিছু করার নেই। যদি এইরকম হয় যে ভয়ের কোনো অনুভূতিই নাই, তাহলে আবার খুব মুশকিল হয়ে যায়। যে আমার ভয়ের কোনো অনুভূতি নাই, থাকে না যে আমরা অনেক হাসির কিছু বলছি, কেউ হাসছে না, চুপচাপ বসে আছে এবং আরো বিরক্ত হচ্ছে। যত হাসির কথা হচ্ছে তত বেশি তিনি বিরক্ত হচ্ছেন। যত বেশি বিরক্ত, মানে যত বেশি তার মানে হাসির রোল পড়ে যাচ্ছে ঘরের মধ্যে, তত বেশি তিনি তার বিরক্তিরও পরিমাণ বাড়ছে। এরকমও হয়। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি উত্তর থেকে রাসেল SMS করেছেন। এছাড়াও আমাদের সাথে রয়েছেন রুবেল, ফয়সাল, তার ছোট বোন জান্নাত সহ আরো অনেকে। আমাদেরকে চৈতি SMS, চৈতি, স্বর্ণা, লাবণী, বৃষ্টি আমাদের সাথে আছেন। সুমন ফার্মগেট থেকে আমাদের সাথে জয়েন করেছেন, লিখেছেন অসম হচ্ছে। আমাদেরকে SH আবার হবিগঞ্জ থেকে SMS করেছেন। হাজারিবাগ থেকে SMS করেছেন। ইমরান ময়মনসিং থেকে SMS করেছেন, একা শুনছেন তিনি। নাজ ধানমন্ডি থেকে SMS করেছেন, ফার্স্ট স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি ফারসান চট্টগ্রাম থেকে SMS করেছেন। ফয়জুর ময়মনসিং থেকে আমাদের SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে FM রাতুল। এছাড়া আমাদেরকে আরো অনেকেই SMS করছেন এবং আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। বাট সবচেয়ে বেশি জরুরি যেটা, সবচেয়ে বেশি দরকার যেটা, সেটা হচ্ছে আপনাদের ইমেল। সো আমি আরো একবার আপনাদেরকে ইমেল অ্যাড্রেসটা স্মরণ করে দিচ্ছি। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutafm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। ফিরে আসবো ফেসবুকের আপনাদের কমেন্ট গুলো নিয়ে এবং আরো একটা ঘটনা নিয়ে। তবে তার একটা ছোট্ট একটা বিরতি রয়েছে, সেই বিরতির পরপরই আমরা ফিরে আসবো। তো আমাদের সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। The night comes alive with Gramin Fawn. Yes, the night comes alive with Gramin Fawn. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 FM। আমি রাসেল আছির সাথে এবং আমার সাথে রয়েছেন আজকের অতিথিরা। আপনাদেরকে একটা খবর জানিয়ে দিই, সেটি হচ্ছে যে আমরাও একদম যেদিন ছিটমহল, বাংলাদেশের ছিটমহল গুলোতে এরকম মানে উৎসব পড়ে গিয়েছিল, যেদিন আমাদের বাংলাদেশি ভাইরা, মানে যারা এখন আমাদের বাংলাদেশে আমাদের একদম সত্যি আক্ষরিক অর্থেই যাদের একটি দেশ রয়েছে, যাদের একটি পতাকা রয়েছে, যাদের একটি মানে একটি সুদীর্ঘ গৌরবের ইতিহাস রয়েছে, তারা যেদিন আমাদের সাথে জয়েন করলেন, তাদেরকে আমরা ভূত এফএমের পক্ষ থেকে স্বাগত জানিয়েছিলাম এবং দুঃখ প্রকাশ করেছিলাম যে অনেকেই হয়তো ভূত এফএম শুনতেন, এরকম অনেকেই হয়তো চলে গেছেন আমাদের ছেড়ে, মানে অন্য কোনো দেশ, পার্শ্ববর্তী দেশে, ইন্ডিয়ায়। তো যারা এইবার ছিটমহলবাসী, যারা এইবার আমাদের সাথে এবার বিজয় দিবস পালন করবেন, তাদেরকে বিজয় দিবসের আগে তো আর কথা হবে না, সুতরাং আগেই আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমবারের মতো আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি বিজয় দিবসের এবং আশা করছি যে আপনারা
আমাদের সঙ্গেই থাকবেন সব সময় এবং মানে ভূত এফএমের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে সেগুলো শুনবেন। আর আপনারা নিশ্চয়ই মানে সারা বিশ্বে যেখানে ভূত এফএম শুনুন না কেন নিশ্চয়ই জানেন যে এই ব্যাপারটা কি ঘটেছিল। আমাদের যে সমস্ত ছিটমহলবাসীরা ছিলেন মানে এখন তারা আমাদের মানে যারা এই প্রথমবারের মতো আমাদের সাথে বিজয় দিবস উদযাপন করছেন তাদের মানে তাদেরকে সাথে বিজয় দিবস পালন করতে পেরে আমরা নিজেরা অনেক বেশি আনন্দিত। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে ফেসবুকে অনেকেই কমেন্ট করছেন, শুভ আমাদের কমেন্ট করছেন, এছাড়াও দেখতে পাচ্ছি এবং তার কাছে অসম লাগছে সেটা তিনি লিখেছেন। আপনারা ফেসবুকে সে কমেন্টগুলো দেখতে পারেন এবং আপনারাও কমেন্ট করতে পারেন। এবং আমরা দেখতে পারলাম যে এখানে ঈশ্বরগঞ্জ থেকে শুনছেন, লিখেছেন আমাদের এখানে মমতাজুল হক মোহন। এছাড়া আমাদের এখানে দেখতে পাচ্ছি মুস্তাফিজুর রহমান সবুজ আমাদেরকে বলেছেন যে ফার্স্ট ঘটনাটা তিনি খুবই তাকে ভয় পাইয়ে দিয়েছে। বাকি SMS বাকি আরটুকু আর পড়লাম না। এ শান্ত আমাদের লিখেছেন যে খুবই ভালো হচ্ছে, চিটাগং থেকে মেডিকেলের মর্গে আমার সাথে একটা ঘটনা রয়েছে, লিখেছেন মোহাম্মদ ইয়াসিন শেখ রানা। আপনাকে এখনই আমি বলবো যে আপনি আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutafm@radio40.fm, সেখানে আপনি আপনার ঘটনাটি পাঠিয়ে দিন। ইয়াসিন শেখ রানা আপনাকে বলছি। আমাদেরকে এছাড়াও মাহিদুল হোসেন হৃদয় এখানে কমেন্ট করছেন, ক্লাসিক বয় জলিল, এছাড়াও আমাদের এখানে মাধবী আখতার আতিয়া, এছাড়াও নাজমুল ইসলাম নিলয়, মামুন ইসলাম, আসিফুল আলম, এছাড়াও তানভীর আহমেদ নাইম সহ আরো অনেকে কমেন্ট করছেন। এই কমেন্টগুলো সুবিধা হচ্ছে যে আমরা সারা সপ্তাহ জুড়ে এগুলো পড়তে পারি। রাকিবুল হাসান আমাদের এখানে কমেন্ট করেছেন, ভূত এফএমের যে পেজটা রয়েছে অবুজ নাজিম আমাদের এখানে কমেন্ট করেছেন, আশরাফুল ইসলাম আমাদের এখানে আছেন, জেবি সাকিব, এছাড়াও দেলোয়ার হোসেন জিওন, সোহাগ চন্দ্র দাস, আরবি শেখ সহ আরো অনেককে দেখতে পাচ্ছি এখানে। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করছি যে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। আমি এখন যে ঘটনায় যাব সেই ঘটনাটি আমাদের আরেকজন অতিথির, তিনি হচ্ছেন হাফেজ সাহেব আমাদের, যিনি রেগুলার আসেন, মঈনুদ্দিন। এবং তিনি সমস্যায় পড়লে মানুষের উপকার করেন এবং সমস্যার সমাধানও করতে চেষ্টা করেন, কিন্তু কখনো কখনো যেটা হয় সেটা হচ্ছে নিজের জীবনেও তার ভয়ঙ্কর পরিণতি চলে আসে এবং সেই ভয়ঙ্কর পরিণতি তাকে মেনে নিতে হয়, সেই ভয়ঙ্কর মুহূর্ত তাকে বরণ করতে হয়। এরকম একটা অবস্থার মধ্যে তিনি পড়েছিলেন। আমরা শুনবো তার কাছ থেকে কি ঘটেছিল তার সেই ঘটনাটি এবং আশা করছি যে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। মঈনুদ্দিন ভাই, ওয়েলকাম ব্যাক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ওকে, সো আপনার ঘটনা আমরা শুনে ফেলি। আমি বেশ কতদিন আগে 20-25 দিন আগে পাগলা গিয়েছিলাম বউবাজার দিকে। আমাদের এলাকাতে যে লোক আমাকে নিয়ে গেছিল ওর ভাগ্নির পরিস্থিতি খারাপ ছিল, শাহ আলম ভাই করে নাম। তো ভাগ্নির যে অবস্থা, আমাকে বলল যে মেয়েটা ক্লাস 7-এ পড়ে, রাত্রে 2টা বাজলে জানলা খুলে জানলা 1 থেকে 1.5 ঘন্টা একা কথা বলে এবং কথাগুলো ওর মা কিছুই বুঝতে পারে না। কথাগুলো সে বলতে থাকে, 1 থেকে 1.5 ঘন্টা কথা বলে এবং সে সপ্তাহ জুড়ে প্রতিদিন ভারী খাবার কিছুই খায় না, ভাত রুটি কিছুই খায় না, শুধু তরল খাবার, দুধ জুস খাবে, পানি খাবে, শরবত খাবে, কিন্তু ভাত রুটিগুলো কিছুই খেতে পারে না। আবার যখন বকাঝকা দিলে, মারধর করলে যখন খায়, তখন ও বলে যে আমি মুরগ পোলাও খাবো। তখন তাকে যখন মুরগ পোলাও এনে দেওয়া হয় তো 3-4 প্লেটের বেশি খেয়ে ফেলে, খুব বেশি অতিরিক্ত খেয়ে ফেলে। তখন ওর মা আবার চিন্তা করে যে এত খাবার কিভাবে খায়, ও একটা মেয়ে মানুষ এতগুলো খাবার কি করে খায়, ওর চিন্তা। এবং ওর আরেকটা সমস্যা ছিল, ও কোনো মেয়ে মানুষ দেখতে পারতো না, ভালো লাগতো না ওর কাছে, অস্থিরতা লাগতো, কারোর কাছে কথা বলতো না। মা, বোন, ফুপি, খালা, কোনো মেয়েকেই ও সহ্য করতে পারতো না। ছেলেদের সাথে কথা বলতো, বাবা, আঙ্কেল, এদের সাথে, পুরুষদের সাথে ও ভালো কথা বলতো, কিন্তু মেয়ে দেখতে পারতো না। লেখাপড়া একেবারে বন্ধই ছিল, পড়তো না এবং নীরব, খুব একা পছন্দ করতো। এরকম সমস্যার কারণবশত ওরা খুব টেনশন ফিল করছিল যে কি হইল। তোর মামা যখন আমাকে নিয়ে গেছে পাগলায়, তো আমি গেছি। তো যখন আমি ওদের বাসায় বসি, তো দরজাটা বন্ধ করে দেয়, আসে না। তো আমি বলছি ঠিক আছে একটু বসি, দেখি কি করে আসা যায়।
তো আমি প্রায় অনেকক্ষণ অপেক্ষা করলাম, 1-1.5 ঘন্টা অপেক্ষা করার পর ও যখন ঘর থেকে বাহির হয়ে আসলো, ওকে এত সুন্দর করে সাজগোজ করে আসলো যেন ওকে আমরা দেখতে গেছিলাম, এমন পরিস্থিতি। খুব সাজসজ্জা করে এবং হাতের মধ্যে শরবত কিছু খাবার ট্রেতে করে নিয়ে আসতেছিল। তো যখন আসতেছিল আমি ওর দিকটা লক্ষ্য করলাম, ও হাঁটার সময় নুপুরের শব্দ পাই, খুব সুন্দর নুপুরের শব্দ আসে, এবং ও যখন কাছে আসে আমি রজনীগন্ধা ফুলের সুবাস পাই, খুব সুন্দর খুশবু গ্রানে ভরে গেছে। এবং ও যখন চলে আসতেছিল আমাদের এই রুমটাতে, বারান্দার মধ্যে বেসিং ছিল, একটা গ্লাস ছিল বেসিং এর উপর, সবাইকে দেখা যায় কিন্তু মেয়েটাকে দেখা যাচ্ছে না গ্লাসটাতে। তখন আমার কাছে খুব সন্দেহ হয়, যেহেতু মানুষ, ওকে গ্লাসে কেন দেখা যাচ্ছে না, এবং ও নুপুরের শব্দ, পায়ে তো নুপুর নেই, পায়ে নুপুরের শব্দ আসে কি করে, এবং ও যখন আসলো রজনীগন্ধা ফুলের গ্রানে ভরে গেল। তখন আমি ভাবলাম যে অবশ্যই তাহলে এটা কোনো জিনের আসর। তো যখন ও এসে বসলো আমার কাছে, এসে যখন বসে আমার কাছে বসলো, ও আমার ডান হাতের মধ্যে একটা চুমু দিল। তখন আমার ভিতরে একটু খুব ভয় কাজ করলো, এবং পাশের যে তারা ছিল, ঘর ভর্তি মানুষ ছিল, ওরা বলতে লাগলো দেখো ওর ভিতরে কোনো জিন ভূত কিছুই নেই, ও বড় হয়ে গেছে, ওর জন্য একটা ভালো ছেলে দেখে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও, দেখবে সব ঠিক হয়ে গেছে, ওর কোনো জিন ভূতের কোনো কিচ্ছু নেই। তখন আমি বলে দিলাম যে দেখেন আপনারা সবাই বাহিরে চলে যান, আমাকে যিনি নিয়ে আসছে ঈশা আলম ভাই থাকবে আর ওনার বাবা থাকুক, বাকি সবাই বাহিরে চলে যান, আমি ওকে দেখবো। তো যখন আমার হাতে চুমু দিল এবং আমার হাতটা কাঁপতেছিল, তখন মেয়ে বলতেছে আপনার হাত কাঁপে কেন? তখন আমি বলছি বয়সে বেশি হয়ে গেছে তো তাই জন্য হাত কাঁপতেছে। তো যখন আমি ওর বসালাম দরজাটা বন্ধ করে, ওর বাবা এবং মামাকে রেখে, আমি ওর হাত দুটো আঙ্গুলটা যখন চাপ দিই এবং সূরা জিনের 5 আয়াতটা যখন পড়ি, তখন ওর পরিস্থিতি খুব ভয়াবহ হয়ে যায়। তার চোখ দুটো এমন অবস্থা হয় যা দেখে ওর বাবা বলতেছে যে আমার শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, আমার পেছনের সাইড মাথাটা এবং খুব ব্যথা করতেছে আর অস্থিরতা লাগতেছে, আমার ভালো লাগতেছে না, আমি বাইরে চলে যাই, আপনি কাজ করে, ও মামা থাকবে। তো মামা বলতেছে আমারও একই অবস্থা, আমার খারাপ লাগতেছে। তো ওর মামা বিছানায় একটা বালিশ নিয়ে ঘুমিয়ে পড়লেন, খুব অচেতন হয়ে গেলেন, ওরও ভালো লাগতেছে না বলে। আমি ওকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি? তো বলতেছে আমি বলবো না। তুমি কোত্থেকে আসছো? বলে না আমি বলবো না, আমি আমার নামও বলবো না, আর আমি এখান থেকে যাব না, আমি সাইমাকে মারবো, সাইমাকে খুব আঘাত করব, ওকে খুন করে ফেলবো, ওকে মেরে ফেলবো। তখন বলছেন সাইমাকে মেরে ফেলবে, তুমি কে? তখন বলতেছে আমি ঐশী, আমি সাইমা না। তুমি সাইমা না, ঐশী কে? তখন বলতেছে আমি পড়ি, আমি সাইমাকে ওদের বাথরুমের ভিতরে যে টব আছে সেখানে ফেলে রেখেছি, ডুবাই রাখছি, এবং আমি ওর বেশ ধরে এখানে আছি। তখন বলছি না এটা তো ঠিক হলো না, তোমার তো এখান থেকে চলে যেতে হবে। তখন আমি তার দু হাতের মধ্যে কালো সুতা এবং 2 পায়ের মধ্যে কালো সুতা বেঁধে রেখে দিই যেন পালাতে না পারে। তখন ওকে যখন এই কাজটা করলাম, মুহূর্তের মধ্যে সে একটি সাপের ধারণ করলো। এটা আপনি একদম চোখের সামনে দেখেছেন? একদম আমার চোখের সামনে। একদম আপনার চোখের সামনে? এটা তো অবিশ্বাস্য ব্যাপার। অবিশ্বাস্য ব্যাপার। এবং আমি আপনি কি এর আগে কোনোদিন ঘটেছে না? কখনো না। আচ্ছা। এটা দেখে আমিও খুব ভয় পাইছি। আচ্ছা। আমি সাথে সাথে দাঁড়িয়ে গেছি এটা দেখে, এবং ওর চোখ দুটো আমার চোখের সাথে যখন মিলে গেছে, আমার সেই জায়গার মধ্যে পরিস্থিতি খুব ভয়াবহ গেছে, যে আমার পুরো শরীর খুব আগুনের মতো যেন জ্বলতেছে, গরম বাতাস শরীর থেকে আমার দিতেছে, এবং আমার খুব মাথা ব্যথা ধরে গেছে। আমিও পুরো অবাক হয়ে গেছি যে এটা কি দেখলাম, এটা তো অবিশ্বাস, আমি কখনো করতে করিনি। আমার খুব ভয় ছিল। তো আমার সাথে সবসময় মিস জাফরানের কালি যে আমি লিখি, তো ডালিম গাছের একটা ডাল ছিল যেটাতে আমি তাবিজ লিখতাম। তো সেই ডালটা দিয়ে আমি আমার চারপাশে একটা বৃত্ত রেখা আর্ট করলাম আমার পাশে মাটিতে, এবং আয়াতুল কুরসি পড়ে আমার জায়গাটাকে বন্ধ করে দিলাম যেন আমার ভিতরে আমার কাছে বাউন্ডারি আমার কাছে না আসতে পারে, আমার কোনো ক্ষতি না করতে পারে, এমন আমি একটা কাজ করে দিলাম। তো আয়াতুল কুরসি যখন পড়তেছিলাম তখন সেই সাপ খুব আস্তে করে তার মাটিতে নিজ ইচ্ছা করে চলে যায়। তখন আমি খুব পরিস্থিতি নিজেকে আয়ত্ত করি,
নিজের শরীরটাকে নিজে বন্ধ করে কিছু দোয়া পড়ে ফু দিয়ে এরপর মামাকে ডাক দিতে থাকে। মামা ঘুম থেকে ওঠে না, খুব ঘুমিয়ে আছে। এরপর বাবাকে আমি ডাক দিতে থাকি যে আসেন, ভিতরে আসেন, এবং আপনাদের বাথরুমটা, যেখানে বাথরুম আছে সেখানে আমাকে নিয়ে যান। ওইখানে আপনার মেয়ে ডুবানো অবস্থায় আছে। তখন নিয়ে যাওয়া হয়। ওদের বাথরুমে যে একটা পাথরের চাপা থাকে, সেই পাথরটা চাপিয়ে দেখা যায় ওই বাথরুমে সাইমা ডুবানো অবস্থায়। তখন বললাম যে আপনারা এক কাজ করেন, ওকে ফ্রেশ হয়ে করান, গোসল করে জামা কাপড় বদলে একটা ডাক্তারি পরামর্শ নেন, ডাক্তারের চিকিৎসা নিয়ে নেন। এখন আমি 2টা দিন পরে আসবো, এখন স্যালাইন ট্যালাইন দিয়ে ডাক্তারের সাথে যোগাযোগ করেন। তো যখন মানে ডাক্তার এখন যা বলবে সেটা শোনেন। আচ্ছা, আমি বলছি, তো ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য বললাম। এবং আমি যখন বের হয়ে যাব কাজ শেষ করে 12:30 বাজে, আমি ওদের বাড়ি থেকে উপর আসতে হলে, পাগলা বউবাজারের উপরে রাস্তা আসতে হলে রিক্সা দিয়ে যেতে হয় বা হেঁটে যেতে হয়, অনেক দূর পথ। আমি বাহিরে এসে যখন একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম, অন্ধকার হয়েছে তো, গ্রামের মতন তো, কোনো রিক্সা নেই। একজন রিক্সাওয়ালা ছিল, তিনি পাঞ্জাবি টুপি পরা, তো ওই খুব চুপচাপ বসেছিল। তো আমি রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম, ভাই আমাকে উপরে দিয়ে আসেন, তো কথা বলে না। আমি যখন ওই কথাটা বলতেছিলাম, ওই মুহূর্তে আমাকে 5-6টা পাথর নিক্ষেপ করা হয় পিছন থেকে, 5-6টা পাথর আমাকে মারা হয়। তারপর আমি বলতেছি এটা তো পরিস্থিতি খারাপ, আমাকে হয়তো ছাড়বে না, মারবে। আমি রিক্সাওয়ালাকে ধমক দিয়ে বললাম যে যাবেন কি না, না গেলে আমাকে বলে দেন। তো কিছু না বলে বললো যে উঠেন। যখন আমি উঠে বসলাম, যখন আমি ইয়াসিন সূরা পড়তেছি, তো রিক্সাওয়ালাটা নিচে নেমে গেল। আমি ভাবছি হয়তো প্রসাব করতে যাবে, কিন্তু দেখি আর আসে না। 10-15 মিনিটের বেশি হয়ে গেল। তখন আমি রিক্সার বেলটা বাজিয়ে বলতেছি, ভাইয়া কোথায় গেলেন, আসেন না কেন? তো দেখি আসে না। তো আমি হাঁটা শুরু করলাম যে থাক, ও যেখানে যাক। আমি হাঁটা শুরু করে কখন যে পোস্তগোলা থেকে চলে আসছি আমার নিজেও খেয়াল নেই। এসে দেখি সেই রিক্সাওয়ালা ওইখানেই দাঁড়ানো। আমি যখন পাগলার থেকে হাঁটতে হাঁটতে পোস্তগোলার দিকে চলে আসি, ওই রিক্সাওয়ালাকে ওই অবস্থাতে আমি দেখতে পাই ওই জায়গায়। তখন আমি নিজেকে বলি, দাঁড়া, তুই জিন না মানুষ আমি দেখবো এখন, তুই কার সাথে এরকম খেলা করিস। তখন সামনে গিয়ে আমি সূরা জিনের 5 আয়াতটা যখন পড়ি, ও রিক্সাওয়ালা আমার উপরে খুব চড়া হয়ে যায় যে তুই আমাকে কেন বিরক্ত করিস, বারবার কেন আমার পিছু নিস। তুমি কে, মানুষ না জিন? তখন বলছিলাম যেই হইতে আমার বিরক্ত করিস কেন। তো আমার ঘাটটা ধরে খুব ঝাঁকি দেয়, এত ঝাঁকি দেয়। তখন আমি ভাবছি যে ঠিক আছে, এটা মানুষ নয়, এটা খারাপ। তখন আমি আবার আয়াতুল কুরসি পড়ি। তখন ওর মধ্যে ও ভ্যানিশ হয় আর কি, দেখা যায় না আর, রিক্সাটা পড়ে থাকে, ওর নাই। এরপর যখন আমি বাসায় চলে আসি, বাড়িতে আমার 3 দিন, আমার আম্মু পর্যন্ত এটা খেয়াল করে। বাড়িতে আমি যখন চলে আসি, বাড়ির মধ্যে আমার একটি অবস্থা হয়, আমার মতো আম্মু মাথার সামনে বসে হাসতে থাকে। আমার আম্মু দেখতেছে, আমি তো আমার রুমে বসা, কিন্তু আমার আম্মু দেখতেছে, আমার আম্মুর কাছে কাছে আমি সবসময় থাকতেছি। এবং প্রায় 20-22 দিনের মতো আমি 1 গ্লাস পানি পর্যন্ত খেতে পারিনি। কোনো খাওয়া দাওয়া সব বন্ধ ছিল, কোনো খাওয়া দাওয়া করতে পারিনি, 1 গ্লাস পানিও না। আম্মু আমাকে নিয়ে খুব বকাঝকা করে, এটা আম্মুর উপরে একটু সমস্যা দেখা দেয়। আম্মুর হাতে একটু আঘাত পায়, আম্মুকে ধাক্কা দেয়, এবং আম্মু সচোখে দেখে যে আমি আম্মুর মাথার সামনে বসে হাসতেছি বা আম্মুকে ভয় দেখাচ্ছি। আম্মু আমাকে বলতেছে কি ব্যাপার, তুই আমার পিছনে এরকম কেন করিস? তো আমি বলছি দেখেন আমি তো ঘরে। পরে আম্মু দেখতেছে যে হ্যাঁ আমি তো ঘরেই, কিন্তু আমার মতো পুরো আমার ঠিক এরকম আম্মুর সাথে খেলা করে। তো আমি বলছি ঠিক আছে, আজকে থেকে আর হবে না, আমি দেখতেছি। তখন আমি রাতে বসে জানিয়ে দিই যে দেখো আমার সাথে কোনো সমস্যা করো না, সাইমাকে তুমি রিটার্ন দিয়ে দাও, সাইমাকে কোনো ক্ষতি করবে না, তোমার জায়গায় তুমি চলে যাও, আমি তোমাকে আটকে রাখবো, তোমাকে সমস্যা করে ফেলবো। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, আম্মু খুব ভালো আছে, কোনো সমস্যা এখন দেখা দিচ্ছে না, মোটামুটি ভালোর দিকে আমি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমি দেখতে পাচ্ছি আমাদেরকে আক্তার হোসেন SMS করেছেন এবং আমাদেরকে দেখতে পাচ্ছি সুচল SMS করেছেন। আচ্ছা, আমরা SMS পরে পড়ি, আমরা আরেকটা ঘটনায় চলে যাই। আপনার নামটা আরেকবার প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো আমরা। সেকেন্ড যে ঘটনাটা আপনার আছে সেটা আমরা একটু শুনে ফেলি। থ্যাংক ইউ রাসেল ভাই। দিস ইজ সাজিদ এগেন। হ্যালো লিসেনার্স। আসলে এখন আমি যে ঘটনাটা শেয়ার করতে চাচ্ছি এটা হচ্ছে একটা বাড়ি কেন্দ্রিক। বাড়িটা ঢাকাতেই, বাট বাড়িটা কোথায় আমি অ্যাড্রেসটা বলছি না, লোকেশনটা আমি উজ্জ্বল রাখছি।
ওকে, আচ্ছা আমি ঘটনা শুরু করি। তো রাসেল ভাই এই বাড়িটা হচ্ছে অনেক পুরাতন বলতে এটা 1960s, হ্যাঁ 1960 সালের দিকের বাড়ি তৈরি করা এটা। তো ওই এলাকাতে এটা হচ্ছে অন্যতম প্রধান একটা পুরাতন বাড়ি, মোটামুটি সবাই চেনে, বেশ একটা পরিচিতি আছে এই বাড়িটার। তো ওই বাড়িটাতে কিছু প্রবলেম আছে, স্টিল নাও এখনো হচ্ছে প্রবলেমগুলা। তো ওই বাড়িটায় যে ধরনের প্রবলেমগুলো হয় বা যারা ফেস করছে ওইখানে, আমি নিজে তার একজন সাক্ষী, আমি নিজে ফেস করছি, প্লাস আমি সহ আরো বেশ কিছু মানুষ ওই বাড়িটাতে অনেক কিছু ফেস করছে, অনেক কিছু নোটিস করতে পারছে তারা। তো রাসেল ভাই বাড়িটাতে ঘটে যাওয়া কিছু ঘটনা আমি শেয়ার করছি এখন, খণ্ডকালীন ভাবে একটু শেয়ার করছি। তো রাসেল ভাই আমার নিজের সাথে ঘটে যাওয়া যে ঘটনাটা ওই বাড়িতে প্রথম, সে বাড়ি ঘটনাটা ঘটে 2014 সালে। হ্যাঁ 2014 সালে আমি সেই বাড়িটাতে যাই। তো ওটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাসা। তো আমি আমার ফ্রেন্ডের বাসার নিচে গিয়ে আমি আমার ফ্রেন্ডকে কল করি, আমার ফ্রেন্ড ফোন পিক করে বলে যে ঠিক আছে আমি উপরে আছি, তুমি উপরে চলে আসো। একটু বলি রাসেল ভাই, বাড়িটা হচ্ছে 7 তলা, আমার ফ্রেন্ড থাকে 4 তলায়, ওটা ওদের নিজস্ব বাড়ি। আচ্ছা, আমার ফ্রেন্ড বললো যে তুমি 4 তলায় উপরে চলে আসো, দরজা খোলা আছে। আমি কথা মতো উপরে উঠতে থাকি, ফোনটা কেটে দিয়ে আমি উপরে উঠতে থাকি। তো একটু বলি, আমার ফ্রেন্ড আমাকে একটু হিন্টস দিয়ে দিয়েছিল ওঠার সময়। আমার ফ্রেন্ড আমাকে বলেছিল তুমি যখন সিঁড়ি দিয়ে উঠবে তখন সিঁড়িতে যদি তুমি কাউকে দেখো বা তোমার যদি কারোর সাথে দেখা হয়, তুমি তার সাথে কোনো কথা বলবে না, ইভেন তাকে কিছু জিজ্ঞেস করবে না, তুমি চুপচাপ উপরে চলে আসবে। তো আসলে আমি আগেই বলেছি বাড়িটা বেশ পুরাতন বাড়ি, যে কারণে বাড়ির সিঁড়িঘরটা বেশ অন্ধকার থাকতো, বেশ অন্ধকার থাকতো দিনের বেলা। তো আমি যখন সেই বাড়িটাতে গিয়েছি, তো আমার এক্সাক্ট সময়টা মনে নেই, তবে সেটা মাগরিবের আগ দিয়ে হবে 5টা 5:30 টাইমটা, এক্সাক্ট বলতে পারছি না টাইমটা। আমি যখন সিঁড়ি দিয়ে উঠি আসলে, আমি যখন দোতলাতে উঠি, দোতলা থেকে সেটা একটু রাউন্ড করা ছিল আর কি, রাউন্ড স্টাইলের ছিল। তো আমি যখন দোতলাটা ক্রস করে 3 তলাতে যখন যাব, ঠিক 3 তলার ফার্স্ট স্টেপ সিঁড়িটাতেই আমি দেখতে পাই একজন বৃদ্ধার মতো মহিলা বসা। বাট তার চেহারায়, হ্যাঁ বয়স বোঝা যাচ্ছে, কিন্তু তার চেহারায় বা অত একটা বোঝা যাচ্ছে না বয়সের ছাপটা, কিন্তু তার হাতের দিকটা চামড়াগুলো বেশ কোচকানো এবং বেশ শুকনো। সে, তার মুখে মলিন একটা হাসি ছিল, সে ফার্স্ট স্টেপটাতে বসা। তো আমি যখন তাকে ক্রস করতে যাব তখন আমি তার দিকে আরেকবার খেয়াল করলাম, স্টিল সে তখনও বসা। বাট আমি তখনই আমার ফ্রেন্ডের জিনিসটা আমার মাথায় আসলো, আমি আমার ফ্রেন্ডের কথাটা আমি মাথায় রাখলাম। আমার ফ্রেন্ড বলেছিল যে যদি আমার কার সাথে দেখা হয় বা আমি যদি কাউকে দেখি, আমি যেন কোনো কথা না বলি বা তাকে যাতে কিছু জিজ্ঞেস না করি। তো যথারীতি আমি তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম। আমি যখন 3 তলা থেকে 4 তলাতে যখন ফার্স্ট স্টেপে সিঁড়িটাতে পা দিব, তখন দেখলাম যে আমার ফ্রেন্ড সিঁড়িতে দাঁড়ানো, তার হাতে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালানো ছিল। তো আমি আমার ফ্রেন্ডকে দেখে আমি আমার ফ্রেন্ডকে সাথে সাথে জিজ্ঞেস করলাম যে আমি একটু নিচের সিঁড়িতে কেউ, ঠিক ইমিডিয়েট নিচের সিঁড়িটাতে আমি কেউ একজনকে বসা দেখলাম, বৃদ্ধার মতো কেউ একজনকে বসা দেখলাম। আমার ফ্রেন্ড বললো যে চোখের ভুল, সে বললো যে এটা আমার চোখের ভুল, আমার ভ্রম হয়েছে, আমি কাউকে ওখানে দেখিনি। আমি জোর করে বললাম যে ট্রাস্ট মি, আমি দেখেছি তাকে, আমি তাকে দেখেছি। সে বললো যে না, আমি বলছি ভুল, তুমি কাউকে দেখোনি। আমি বললাম যে বিলিভ মি, তুমি চলো আমার সাথে, সে এখনো আছে, স্টিল আমি তাকে 1 মিনিট আগে দেখে আসছি, তুমি চলো আমার সাথে, সে এখনো আছে। বাট আমার ফ্রেন্ড বললো যে ওকে ফাইন, দেখতে হবে না, তুমি আমার সাথে চলো, আমি জানি কে বসা। আমি সাথে সাথে জিজ্ঞেস করলাম কে উনি। তো বললো যে বাসায় চল, পরে বলছি। তো আসলে আমি যথারীতি বাসায় চলে আসলাম, ওর রুমে ঢুকলাম। আমরা তখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে আসলে উনি কে। তখন ও আমাকে কিছু অবাক করা ইনফরমেশন দিল, যেগুলো আমি শুনলাম। ইনফরমেশনগুলা, যে ইনফরমেশনটা আমাকে দিচ্ছে যে ওর কথা মতো ওদের এই বাড়িটাতে স্টিল নাও 6 জন পরি, 1 জন জিন আছেন, স্টিল নাও এখন পর্যন্ত। তো যথারীতি আমার চোখ কপালে, একটু ভয় পেয়ে গেলাম, একটু ভয়টা পাওয়াটাই স্বাভাবিক, কারণ আমি কেউ একজনকে দেখলাম। তো তখন সে আমাকে আরেকটু বলল যে তুমি যার সাথে দেখা হয়েছে, তুমি যাকে দেখেছো, ইনি এই 6 জনদেরই একজন। তো বুঝতেই পারছেন আমার ভয়ের সীমাটা কোথায়। তো ওই ছিল ঘটনা। তো এই ঘটনার পর্যায়ে ও এক পর্যায়ে আমাকে বলল, সেই পরিদিন নিয়ে কিছু সে আমাকে কথা বলল, যে ওর রুমটাতে আসলে ও একাই থাকে। ও যখন বাসায় থাকে না, ভার্সিটি থাকে বা বাইরে যখন সে থাকে, ওর রুমের ডোরটা লক করে যায়, ও পার্সোনাল রুমের ডোরটা লক করে যায়। বাট ও যখন বাহির থেকে আসে, ও আসার পরে ওর রুমের দরজার বাহিরে ও যখন লকটা খুলতে যাবে, তখনই ও শুনতে পায় যে বাহিরে 5-6 জন মানুষের মতো, 5-6 জন মানুষের মতো কেউ ভেতরে কথা বলছেন, তারা হাঁটাহাঁটি করছেন। ও কথা শুনতে পায়, যে আপনি জানেন যে 5-6 জন মানুষ এক জায়গাতে কথা বললে কেমন একটা গুম গুম আওয়াজ হয় বা মানুষের এটা বোঝা যায়। বাট ও শুনতে পাচ্ছে কথা বলছে, কিন্তু তাদের কথার ভাষাগুলোর কাছে ক্লিয়ার না।
তো ও তড়িঘড়ি করে রুমের লকটা খোলে। ও যখন রুমে ঢোকে বাট ও কাউকে দেখতে পায় না, ও কাউকেই দেখতে পায় না। ওর রুমের সব জায়গাতে সার্চ করে, ইভেন ওর রুমের অ্যাটাচড যে ওয়াশরুমটা আছে সেটা খুলে দেখে, সার্চ করে, বাট সেখানেও কেউ নাই, কোথাও কেউ নাই। কিন্তু ও হঠাৎ করে এক পর্যায়ে ওর মেঝেতেই ওর চোখটা যায়, ওর মেঝের দিকে ওর চোখটা পড়ে। তখন ও মেঝেতে দেখতে পায় কিছু পায়ের ছাপ। লাইক আপনি যদি কোনো ফ্লোরের উপর দিয়ে ভেজা পানি হাঁটেন, যে পানির একটা ছাপ পড়ে থাকে, সেরকম ছাপ, পায়ের ছাপ। বাট সেই পায়ের ছাপগুলো কোনো স্বাভাবিক মানুষের পায়ের ছাপের মতো। সেই পায়ের ছাপগুলো ছিল স্বাভাবিক মানুষের পায়ের তুলনায় অনেক বড়, অনেক বড়। আর আরেকটু বলে রাখি, ও যখন বাহিরে থাকে তখন ও বাহিরে যখন ওর রুমটা রেখে যায় যেভাবে, তো ও যখন বাসায় ফিরে আসে ও টোটালি দেখে রুমের পরিবেশটা চেঞ্জ, টোটালি চেঞ্জ। ও যেভাবে রেখে যায় ওভাবে ও কোনো কিছুই পায় না। একটু এলোমেলো থাকলে এসে দেখে ঘরটা গোছানো, কেউ নিজের হাতে গুছিয়ে রেখেছে। ও আমাকে যেটা বলেছে এরকম হয় যে ও ল্যাপটপটা বেডে রেখে যায় কিন্তু ও এসে দেখতে পায় ল্যাপটপটা টেবিলের উপরে রাখা, বা মাঝে মধ্যে এরকম দেখে ফ্রিজের ডোর ওপেন করা, হ্যাঁ সেটা জানালা বন্ধ থাকলে সেই জানালাটা এসে ওপেন পায়, জানালার পর্দাগুলো সরানো থাকে, এরকম অনেক কিছু করতে থাকে। তো এই ছিল একটা স্টোরি। আর আরেকটা স্টোরি আছে, আমি খণ্ডকালীন বলছি ঘটনাগুলো। এবার যেটা বলছি এটাও নিজের সাথে ঘটে যাওয়া, ওর সাথে প্লাস ওর গার্লফ্রেন্ড, হ্যাঁ ওর একটা রিলেশন আছে, অ্যাফেয়ার আছে, ওর গার্লফ্রেন্ড দুজনের সাথে ঘটে যায় এই ঘটনাটা। রাসেল ভাই এই ঘটনাটা ঘটে 2013-র দিকে, ও আমাকে যেটা বলে, হ্যাঁ 2013-র দিকে, ও এক্সাক্ট মাসটা বা দিনটাও বলতে পারি না, বলেছে 2013-র দিকে, ওর টোটাল মনে নাই এক্সাক্টটা। ওর গার্লফ্রেন্ড ওরা ঠিক মাগরিবের সময়ের আগের দিকটাতে, আমরা যেটা 3 সন্ধ্যা বলি, যে সন্ধ্যা হয়ে আসছে, প্রায় অন্ধকার নেমে এসেছে কিন্তু মাগরিবের আজানটা দেয়নি যে সময়টা, ওই সময়টাতে ও এবং ওর গার্লফ্রেন্ড ওদের ছাদের পূর্ব কর্নারে, একেবারে পূর্ব সাইডে একটা কর্নার আছে, ওখানে কিছু ফুলের টব রাখা আছে, ওই জায়গাটা দাঁড়িয়ে ওরা কথা বলছিল। তো কথা বলার এক পর্যায়ে ওরা দুজনই দেখতে পাইছে, দুজনই দেখে যে হঠাৎ করেই দেখে, ওইখানে আসলে আসার কথা না ওখানে বা থাকার কথা না, কিন্তু দেখা যায়, এটাই হচ্ছে অবাক করার ব্যাপার, যে দেখা যায় যে ওদের সামনে 6টা কালো বিড়াল বসা, লাইন ধরে, একদম লাইন ধরে, এক সিরিয়ালে বসে লাইন ধরে, এবং প্রত্যেকটা বিড়ালই কুচকুচে কালো এবং তাদের চোখগুলো রক্ত লাল, এবং তাদের দৃষ্টি তাকানোর ভাবভঙ্গিটা ছিল এরকম যে ওরা বিরক্ত, ওরা খুব রাগ, কোন একটা বিষয়ে ওদের খুব ক্ষোভ আছে। আচ্ছা, জিনিসটা ওরা দেখতে পায়। তো জিনিসটা ওরা, আমার ফ্রেন্ড যেটা আমাকে শেয়ার করলো, যে আমাকে বললো যে ওরা জিনিসটা খুব বেশি দেখতে পায় না, 15 সেকেন্ডের মতো ওদের চোখের সামনে বিড়ালগুলো ছিল, ওরা ওই জিনিসটার দিকেই খেয়াল রাখে, বিড়ালগুলোর দিকেই খেয়াল রাখে, জাস্ট ওদের চোখের সামনে ওরা 15 থেকে একটু বেশি হবে সেকেন্ডসের মধ্যে বিড়ালগুলো নাই, সেখানে কোনো বেড়ালই নাই। ওরা পুরোটা ছাদ সার্চ করে, কোনো বেড়াল ওরা দেখতে পায় না, কোনো বেড়ালের কোনো অস্তিত্বই নাই ছাদে। তো এটা দেখার পরে ওর মনে পড়ে যে ওদের একটু প্রবলেম আছে বা বাসাটা একটু সমস্যা আছে। তো ওর গার্লফ্রেন্ডকে নিয়ে তড়িঘড়ি করে নেমে আসে যে সময়টা খারাপ, আমাদের এখন থাকাটা উচিত হবে না, চলো আমরা চলে যাই। তো ওরা নিচে চলে আসে। রাসেল ভাই ওইখানেই ঘটনাটা শেষ না, এরপরে যেটা ঘটে, যে আমার ফ্রেন্ড যেটা বলে, সেদিনের পর থেকেই আমার ফ্রেন্ডের যে গার্লফ্রেন্ড ও ভয়াবহভাবে অসুস্থ হয়। ঠিক সেদিন রাত থেকে শুরু করে তার পরবর্তী 31 দিন পর্যন্ত ওর গার্লফ্রেন্ডের ভয়াবহ জ্বর থাকে। একটু বলে আমি একটু মিস্টেক করে গেছি, যে ঘটনাটা যেদিন ঘটে, ওরা যে বিড়ালগুলো যেদিন দেখতে পায়, সেদিন রাতে ঘুমানোর পরে সকালবেলা যখন ওর গার্লফ্রেন্ড ঘুম থেকে ওঠে, সে দেখে তার প্রচন্ড শরীর ব্যথা, সে বেড থেকে উঠতে পারতেছে না, বাট সে খুব কষ্ট করে তার ওয়াশরুমে যায়, এবং ওয়াশরুমে গিয়ে সে ঢুকতেই, ওয়াশরুমের ডোরটা খুলতেই সে লুকিং গ্লাসে দেখতে পায় নিজেকে, তার কাঁধে, তার বাহুতে, তার হাতের কবজির কাছটাতে, এবং হাতের কবজির কাছটাতে, বাহুতে, কাঁধে এবং মাথার পেছনের দিকে প্রচন্ড রকমের তীক্ষ্ণভাবে কোনো হিংস্র জন্তুর আঁচড়, খামচি দিলে যেভাবে একটা দাগ হয়ে যায়, সেরকম একটা দাগ প্রত্যেকটা জায়গাতে, এবং দাগগুলো খুব তাজা, মনে হয় যেন তাকে মাত্র দেওয়া হয়েছে, রিসেন্টলি দেওয়া হয়েছে একেবারে। তো এরপর থেকে সে অসুস্থ হয়ে যায়। আমি যেটা বলছিলাম যে 31 দিন ভয়াবহ জ্বর, তাকে ডাক্তার দেখানো হয়, বাট কিছুতেই কিছু না। অনেক ডাক্তার দেখানো হয়, অনেক ভালো ভালো ডাক্তার দেখানো হয়, বাট কিছুতেই কিছু হচ্ছিল না। ঠিক 31 দিন পরে সে মানে সুস্থ হয়ে যায়, তার আর কোনো প্রবলেম হয় না, তাকে কোথাও যেতে হয়নি, কিছুই করতে হয়নি, ঠিক 31 দিন জ্বরটা স্টে করেছিল। তো রাসেল ভাই আরেকটা ঘটনা আছে, একটু বলি, যেহেতু খণ্ডকালীন ঘটনাগুলো বলছি। এবার এই ঘটনাটা বলার আগে আমার একটা ছোট্ট ব্রেক নিতে হবে, এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসবো, কিছু করার নেই। এবং ব্রেকের পরে আমরা এই ঘটনার যে লাস্টের যে আরেকটা খণ্ডকালীন আরেকটা ঘটনা, সেই ঘটনাটা শুনে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ওয়েলকাম ব্যাক। শুনছিলাম সাজিদের কাছে ঘটনা, এবং আমরা কোনো কথা না বলে সরাসরি ঘটনার পরের অংশে চলে যাই। জি, থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, দিস ইজ সাজিদ এগেইন। এখন আমি আমার ঘটনার শেষ পার্টটা বলছি রাসেল ভাই। জি। তো এখন যে ঘটনার শেষ পার্টটা বলছি, এটাও আমার নিজের সাথেই ঘটে যাওয়া, ওই বাসাতেই। তো আসলে আমি ওই বাসাটাতে পরবর্তীতে গিয়েছিলাম, আবার সেটা আমাকে কাজেই যেতে হয়েছিল, একটা কাজের কারণে আমাকে সেই বাসাটাতে যেতে হয়েছিল। তো এবার আমি যখন সেই বাসাটায় যাই, তখন আমি বাসাটায় 6:30টার দিকে চলে যাই। আমার ফ্রেন্ড ছিল বাসায়, তো বরাবর মতো বাসায় উঠে যাই, ওর সাথে আড্ডা দিই। তো বাসার ছাদে আমরা যাই, বাসার ছাদে আমার ফ্রেন্ড বলছিল যে আমরা বাসার ছাদে গিয়ে এবং আড্ডাটা দিই, আমরা বাসার ছাদে যাই। তো আসলে একটু আপনাকে বলি, যেহেতু বাড়িটা অনেক পুরাতন, আপনি নিশ্চয়ই জানেন যে আগের দিনের পুরাতন বাড়িতে যে বাসার ছাদগুলো করা হতো, সেই ছাদের উপর যে পানির ট্যাঙ্কিটা থাকতো সেটা সিমেন্টের বড় করে ট্যাঙ্কি করা থাকতো। এখন যেমন প্লাস্টিকের ট্যাঙ্কিগুলো এরকম না, সিমেন্টের বড় একটা তৈরি ট্যাঙ্কি ছিল। তো আমরা সেই ট্যাঙ্কিটার উপরে বসি উঠে, তখন ঘড়িতে সময় বাজে 7টা, সন্ধ্যা 7টা। তা আমি এবং আমার ফ্রেন্ড দুজনেই সেখানে বসি। একটু বলি, আমি যেটা বসেছিলাম, তা আমি মানে উত্তরমুখী হয়ে বসেছিলাম, দক্ষিণটা আমার পিছনে ছিল। তো সেই ছাদের দক্ষিণ পশ্চিম কর্নারে ঠিক বলবো না, ঠিক দক্ষিণ সাইডে বলা যায়, একটা স্ট্যান্ড ছিল, যেটা আমার থেকে 5-6 পেছনে হবে স্ট্যান্ডটা, রেলিং এর সাথে। তো সেখানে একটা ছোট টিউবলাইট ছিল, ছাদটাকে একটু আলোকিত করে রাখার জন্য টিউবলাইট ছিল। তো সেই টিউবলাইটটা জ্বলছিল রীতিমতো। আমরা কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম বিভিন্ন বিষয় নিয়ে। তো আপনি জানেন যে যেহেতু আমি উত্তরমুখী বসেছিলাম আর দক্ষিণ দিকে ছিল সেই লাইট ল্যাম্পপোস্টটা, তো আপনি জানেন যে আপনি যদি লাইটের সামনে বসেন, লাইটটা যদি আপনার পেছনে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আসলে আপনার ছায়াটা আপনার সামনে হবে। আমি যখন বসেছিলাম, বাট কথা বলার এক পর্যায়ে আমি খেয়াল করলাম আমার নিজের ছায়াটা আমার সামনে নেই, আমার নিজের ছায়াটা আমি দেখতে পাচ্ছি না। তো কোনো কারণে আমি হঠাৎ ঘাড় ঘোরাই, 1 থেকে 2 সেকেন্ডের ব্যবধানে আমি ঘাড় ঘুরে আমি আমার ডান পাশে দেখতে পাই। যেটা দেখতে পাই সেটা আসলে কখনোই এক্সপেক্ট করি নাই, বা আসলে চিন্তায় ছিল না। আমি দেখতে পেলাম আমার ডান পাশে বিশাল লম্বা একটি ছায়া, বিশাল কালো লম্বা একটি অবয়ব, সেটা ছায়ার মতো অনেক দূর অবধি, একেবারে সেই ছাদের পূর্ব কোণা পর্যন্ত। ছাদটা অনেক বড়, ছাদের পূর্ব কোণা পর্যন্ত বিশাল লম্বা একটি ছায়া। তো একটা কথা হচ্ছে যে আমার ছায়াটা তো কখনোই আমার পাশে পড়ার কথা, যেহেতু আমার লাইটটা আমার পেছনে আর আমি ছিলাম বসা, অবশ্যই আমার ছায়াটা দাঁড়ানো হবে না। তো এটা দেখে আমি একটু ঘাবড়ে যাই, আমি একটু ভয় পাই। তখন আমি আমার ফ্রেন্ডকে কিছু জানাইনি, আমার ফ্রেন্ড কথা বলে যাচ্ছে। আমি তৎক্ষণাৎ সাথে সাথে আমি আমার বাঁ পাশে তাকাই, বাট আমি আমার বাঁ পাশে কিছুই দেখতে পাই না, যে এর যে ছায়াটা আমার ডান পাশে পড়বে সেরকম কিছুই ছিল না আমার বাঁ পাশে। তো আমি বাঁ পাশ থেকে আবার তড়িঘড়ি করে আমি ডান পাশে তাকাই, তখনও ছায়াটা আছে, আমি তখনও দেখছি ছায়াটা। আমি আমার ফ্রেন্ডকে ইশারা করি, কথা বলি না, আমি ইশারা করি আমার ডান দিকে তাকানোর জন্য। আমি আমার ফ্রেন্ড আমরা একসাথে ডান দিকে তাকাই, বাট আমরা কিছু দেখতে পাই না। আমি আমার ফ্রেন্ডকে বলি যে আমি এরকম একটা লম্বা কালো অবয়ব একটা ছায়া দেখেছি আমি এখানে। আমার ফ্রেন্ড বললো যে আর কিছু বলতে হবে না, নিচে চল। আমি বললাম যে কেন? বললাম যে নিচে চল। আমার ফ্রেন্ড আর কিছুই বললো না, জাস্ট ও আমাকে ট্যাঙ্কি থেকে আগে নামতে দিয়ে ও পেছনে নেমে ও বললো যে চুপচাপ চল, কথা বলিস না। আমি নিচে চলে এলাম, আমরা রুমে চলে এলাম। তো এবার বলি যে রাসেল ভাই, যে আমি এর আগে যে পরি নিয়ে বলছিলাম, বা আমি যে একটা ছায়া নিয়ে বলছিলাম, বা যাদের দেখেছি একজনকে প্রথম ঘটনা শেয়ার করছিলাম, সেটা ওই পরিদেরই একজন ছিলেন। এবার একটু বলি, ওই বাড়িটাতে 2012 সালের দিকে ঠিক বাড়ির পাশেই যে জায়গাটাতে একটা মসজিদ আছে, খুবই পপুলার একটা মসজিদ, সবাই চেনে মোটামুটি ওখানকার। সেই মসজিদটার কথা সবাই জানে, সবাই চেনে। আমি মসজিদটার লোকেশনও বলছি না, মসজিদটার ঠিকানা বলছি না। সেই মসজিদেরই খতিবকে নিয়ে আসা হয় ওই বাড়িতে, যে আসলে কি সমস্যা, খতিবকে নিয়ে আসা হয়। তো মসজিদের খতিব আসেন যথারীতি। উনি সবার আগেই বাড়িটার গ্যারেজটা এবং ছাদটা ভালো করে পর্যবেক্ষণ করেন। বাড়িটার গ্যারেজটা এবং ছাদটা সবার আগে পর্যবেক্ষণ করেন ভালো করে। তারপর উনি রুমের ভিতরে যান, রুমের ভেতর সহ বাড়ির ছাদ সহ সবকিছু উনি পরীক্ষা করার পরে উনি এসে বলেন এরপরে কি ঘটনা। তখন উনি ছাদে যেটা হয় যে উনি যখন তদন্তে আসেন বা কি ব্যাপারটা বোঝার জন্য আসেন, তখন ছাদে বসে ওনার সাথে কথা হয় এবং উনি পরবর্তীতে সেটা এসে জানান, যেটা যে আমি ছাদে কথা বলেছি এবং উনি বলেছেন যে এই বাড়িতে 6 জন পরী এবং 1 জন জিনের উপস্থিতি আছেন। এবার উনি বলেন যে আমি জিনের সাথে কথা বলেছি, উনি বলেছেন যে উনি এই জায়গাটাতে 150 বছর ধরে আছেন।
150 বছর ধরে। আচ্ছা, অনেক আগে থেকে। হ্যাঁ, উনি অনেক আগে থেকে এই জায়গাটাতে আছেন। এবং পরীদের কথা বলেন যে এরা বহিরাগত, এরা আমার ফ্রেন্ডের সাথে এসেছে, এরা আমার ফ্রেন্ডের সাথেই এসেছে। আর যে জিনটা, উনি এখানেই স্থায়ী 150 বছর যাবত আছেন। এবং উনি জিনটা ওনাকে যেটা বলেন যে আমাকে এখান থেকে সরানো বা আমাকে এখান থেকে বিতাড়িত করার ব্যর্থ চেষ্টা করো না। এই বাড়ি 7 তালা কেন, এই বাড়ি যদি 1000 তালাও করা হয় আমি তার উপরেও থাকবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তো কারো এখানে ক্ষতি করছি না, আমার দ্বারা কারো কোনো ক্ষতি হচ্ছে না। আমি এই জায়গাটাতে নামাজ পড়ি নিয়মিত, আমি কোরআন তেলাওয়াত করি, কেন আমাকে এখান থেকে তাড়ানোর চেষ্টা করা হচ্ছে? উনি প্রশ্ন রেখেছেন। তো ওই জিনের সম্পর্কে আরেকটু বলি যে ব্যাপারটা হচ্ছে যে আমার ফ্রেন্ড ওরা সবসময় যেটা দেখতো যে পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটতো, যে ওরা দুপুরের টাইমে বা সন্ধ্যার টাইমে বা অনেক রাতে বা খুবই ভোরবেলায় ওরা শুনতে পেত যে বাড়ির ছাদের ওই জায়গাটা থেকে কেউ খুব সুমধুর সুরে কোরআন তেলাওয়াত করছে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবারও ফিরে আসবো আমরা চলে যাব আপাতত আবারও SMS এ। এবং আমি দেখতে পাচ্ছি যে রনি আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি জিকো মিরপুর 1 থেকে, এবং তার আম্মু ভূত FM শুনছে এবং তিনি লিখেছেন যে এছাড়া ফুর্তি.com আমাদের সাথে সাভার থেকে লিখেছেন। এছাড়া আমাদের সাথে রাব্বি কুষ্টিয়া থেকে SMS করেছেন আমাদেরকে। এমডি বিজয় রাজশাহী থেকে, অনামিকা ফরিদপুর থেকে আমাদের SMS করেছেন এবং স্টোরিগুলো তার কাছে ভালো লাগছে সেটা তিনি জানিয়েছেন। বাহার খিলগাঁও থেকে আমাদের SMS করেছেন এবং আমাদেরকে তিনি লিখেছেন ভূত FM উইল ইউ ম্যারি মি। বাবু যশোর থেকে লিখেছেন যে তার কাছে ভালো লাগছে। রাইফেলস বাপ্পি হাজারিবাগ থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন আলম গাজীপুর থেকে। এছাড়াও সামির সাতক্ষীরা থেকে আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি চিটাগং থেকে। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সাথে চিটাগং থেকে আছেন লিঙ্কন। এছাড়াও শুভ ওয়াসা থেকে আমাদের সাথে আছেন। অর্চি ঢাকা থেকে আমাদের সাথে আছেন। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আমাদের সাথে আছেন এখনো পর্যন্ত। এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আরিফ এবং তার ওয়াইফ রুম্পা। জেরিন আমাদের সাথে রয়েছেন, জেরিন তসনিম। মায়া আমাদের সাথে বলছেন যে অনেক ভালো সবগুলো। শ্রাবণ আমাদের সাথে সিলেট থেকে আছেন এবং এছাড়াও রয়েছেন শাহিন মীরা বাজার সিলেট থেকে। খুলনা থেকে আচ্ছা আবারও মুহিদ আমাদের SMS করেছেন আজকে তার বার্থডে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য। দিনী ইসলাম আমাদের সাথে রয়েছেন নারায়ণগঞ্জ থেকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে ঘোস্ট কিলার আমাদের সাথে রয়েছেন সিলেট থেকে। আমাদের সাথে রয়েছেন তাওহিদ। এছাড়া আমাদের সাথে রয়েছেন অয়ন এবং আমাদের সাথে সোনিয়া আছেন চট্টগ্রাম থেকে। সৈয়ব আমাদের সাথে রয়েছেন শিরোয়েল রাজশাহী থেকে এবং ফোর্থ স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। আরিফ এবং তার ওয়াইফ রুম্পা লিখেছেন হবিগঞ্জ থেকে ভয়াবহ। এছাড়াও সিদ্দিক আমাদের সাথে রয়েছেন নাটোর থেকে এবং খুব ভয় লাগছে তার কাছে। সুপ্তি ময়মনসিং থেকে আমাদের সাথে রয়েছেন। মিনহাজ আমাদের সাথে রয়েছেন সোনারগাঁ থেকে। এছাড়াও আরিফ এবং আচ্ছা অনেকবার SMS করছেন আপনারা। আমাদের সাথে রয়েছেন এছাড়াও দেখতে পাচ্ছি ইমতিয়াজ ক্যান্টনমেন্ট থেকে। এছাড়াও সৈকত আমাদের সাথে রয়েছেন সাভার থেকে এবং তারা ছাদে বসে শুনছেন। সো এই ছিল SMS। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদের সাথে ফেসবুকে অনেকে আপনারা লিখছেন। আচ্ছা, ফেসবুকে যেমন রয়েছেন প্রাণ বণিক, তিনি লিখেছেন যে ভাইয়া আজকের স্টোরিগুলো অনেক ভয়ঙ্কর। এছাড়া আমাদের সাথে আহমেদ শরীফ আছেন এবং আমাদের সাথে, এবং তিনি বলছেন যে তার কাছে মনে হচ্ছে তার সাথে কিছু একটা রয়েছে, পড়ে নেবেন আপনারা, দেখতে পাবেন। রোমিও আমাদের এখানে লিখেছেন যে মাই লাভিং ভূত এফএম, বিগ থ্যাঙ্কস ফর ইউর এফোর্ট টু মেক আওয়ার টাইম হ্যাপি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সৈকত বণিক আমাদের সাথে রয়েছেন, আই লাভ ভূত এফএম লিখেছেন আতিকুর। এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আনিস, এছাড়াও ফয়সাল, ইরাজ, এরকম ফেসবুক থেকে পড়ছি। এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি ফেসবুকে আসতে চান তাহলে চলে আসুন www.facebook.com/bhutfm.russell এই অ্যাড্রেসে। আমাদের সাথে এখানে রয়েছেন দীর্ঘ 3 বছর ধরে ভূত এফএম শুনছি লিখেছেন আমাদের এখানে বিদ্রোহী জাহিদ। এছাড়া আমাদের সাথে রয়েছেন যে কবর খোঁড়ার কাহিনীটা জটিল ছিল,
তালহা বিন ফয়সাল লিখেছেন উদ্দেশ্যহীন আমি লিখেছেন অনেক ভয় করছে। এছাড়াও হৃদয় খান আমাদের সাথে রয়েছেন, লিখেছেন ভাইয়া আমি আজকে নতুন শুনছি ভালো লাগছে, ফুর্তির পেজে এগুলো সব আছে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি শিপলু লিখেছেন আমাদের এখানে লিখেছেন নাইল কথা, এছাড়াও ঘুমহীন দুই চোখ, আরিয়ান, রনি, রাজীব সহ আরো অনেক এখানে লিখছেন। এই পেজে যদি আপনারা জয়েন করতে চান তাহলে চলে আসুন www.facebook.com/radio.furti এই অ্যাড্রেসে। আমাদেরকে SMS যদি করতে চান তাহলে আমাদের SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আমাদের ইমেল অ্যাড্রেসটা বারবার করে মনে করিয়ে দিতে চাই আপনাদেরকে, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is BHWTFM@radioforti.fm। আমি আবার চলে যাচ্ছি হাফিজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে, একটা কোয়েশ্চেন করবো তার কাছে আমি, এবং আচ্ছা ওখানে মনে হয় বলতে পারবেন। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম ধরনের যে যখন আপনি দেখেন যে কোনো একটা কাজ করতে গিয়ে বিপদটা আপনার উপরেই উল্টে চলে এসেছে, তখন সেখান থেকে পরিত্রাণ পেতে তো অনেক কষ্ট হয়, অনেক কিছু করতে হয় আমাকে, এবং সবসময় মানে কি বলবো যে এবার আপনি মনে হয় মোটামুটি প্রতিজ্ঞাই করেছিলেন যে আর কোনোদিন এই কাজ করবেন না। এবার আমি পুরো নিজের উপরে ইয়া করেছি যে আর কখনো চিন ছাড়ানো কাজে যাব না। এরপর আজকে আবার ফোন আসছে যে আমাকে ফরিদপুর যেতে হবে, ফরিদপুরে এরকম একজনের পরিস্থিতি খুব ভয়াবহ খারাপ, তোকে আমি বলে দিচ্ছি ঠিক আছে আইসেন। সাধারণত কেন আপনাদের এরকম আক্রমণটা কেন হয়? আক্রমণ কিসের জন্য হয়? ওরা তো আমাদের শত্রু হয়ে যায়। আমরা যখন ওদেরকে তাড়াই, ওদের ইচ্ছে যে আমি যাকে পছন্দ করেছি বা আমার এই জায়গাটা পছন্দ হয়েছে বা আমি মানুষের সাথে বসবাস করব, এর মধ্যে আমরা যদি তাকে তাড়িয়ে দিই তখন আমাদের সাথে ওরা খুব রাগ হয়ে যায়, আমাকে তাড়াতে পারবা না, আমি থাকবই। কিন্তু মানুষের তো সমস্যা হয়ে যায়, এগুলো মানুষ তো বিপদ পড়ে যায় অবশ্যই, তো ওরা আমাদের শত্রু হয়ে যায়। এই জন্য আমাকেও খুব প্রায় এরকম আজকে শুধু নয়, এর আগে এরকম আমি খুব কষ্ট পেয়েছি, একেবারে আমার জন্য খুব সমস্যা হয়ে দাঁড়িয়ে যায়। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। তারপরেও কষ্ট করে এসেছেন এবং আপনি বেশ অসুস্থ ছিলেন। কতদিন অসুস্থ ছিলেন বললেন যেন আরেকবার? 25 দিনের মতো। 25 দিনের মতো অসুস্থ ছিলেন, খাওয়া দাওয়া সব বন্ধ ছিল। জি জি, এবং এখনো পর্যন্ত আপনি মোটামুটি এখন তো সুস্থ নাকি? এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কষ্ট করে তারপরে এসেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ। এবং আমি আপনার মানে যখন কল দেখি তখনই আমি বুঝতে পেরেছিলাম যে আপনার কাছে কোনো একটা ঘটনা ঘটেছে নিশ্চয়ই, এবং আমি জানতাম না যে এত ভয়াবহ অবস্থা। আমরা আরেকবার সাজিদের কাছে যাবো, তার লাস্ট যে স্টোরিটা আছে সেই স্টোরিটা শুনবো, কারণ আমাদের নতুন অতিথি নিয়ে আসতে হবে। আপনার লাস্ট স্টোরিটা প্লিজ একটু ছোট্ট করে আমাদের যদি বলতেন। একটু ছোট করে বলতে হবে না? হ্যালো লিসেনার্স, দিস ইজ সাজিদ এগেইন। জি, আচ্ছা, তো রাসেল ভাই এখন যে ঘটনাটা শেয়ার করছি এটা অবশ্য আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা। তো ঘটনাটি ঘটে 2012 সালের জুন মাসে। তো ঘটনাটি ঘটে বরিশালের কোনো একটি প্রত্যন্ত গ্রামে। আমি সেই গ্রামে গিয়েছিলাম আমার কাজিনের বিয়ে উপলক্ষে। হ্যাঁ, প্রত্যন্ত বলতে খুবই ব্যাকওয়ার্ড গ্রামটা। তো সেই গ্রামে এখনো ইলেকট্রিসিটি যায়নি, বিদ্যুৎ যায়নি মানুষের। রাতে হারিকেন কুপি এখনো ব্যবহার হয়। তো ওই গ্রামেরই কিছু মানুষ দেখা যায় যে সৌর বিদ্যুৎ, আপনি জানেন যে সোলার সিস্টেম যেটা, সৌর বিদ্যুৎটা ব্যবহার করে বিদ্যুতের জন্য, অনেকেই এখন ব্যবহার করছে। তো আসলে আমি বলছি আমি ওখানে বিয়ে উপলক্ষে গিয়েছিলাম। তো আমরা বিয়েটাতে গিয়েছিলাম আমার খালাতো ভাইয়ের বিয়ে। খালাতো ভাই নাম রাসেল। আচ্ছা, আমরা যখন বিয়েতে যাই, তো আমরা বিয়েতে বরযাত্রী হিসেবে যাওয়ার পর আমরা যখন বউ নিয়ে চলে আসি বাড়িতে যখন আমরা চলে আসি তখন আমাদের আস্তে আস্তে অলমোস্ট 4টা বেজে যায় বিকেল। তো আপনি জানেন যে বিয়ে বাড়িতে নতুন বউ নিয়ে আসার পরে গ্রামে খুব উৎসবের একটা আমেজ থাকে। তো আমি এবং বউটু নিয়ে আসার পরে আমরা চিন্তা করলাম যে আমরা বাড়িতে উৎসবের আমেজ থেকে একটু বাড়িয়ে তোলার জন্য যদি আমরা একটু মিউজিক সিস্টেম করি তাহলে মানে আমাদের জন্য আরো বেটার হয়। মিউজিক সিস্টেম করতে আমরা ব্যবস্থা করি। তো আমরা চিন্তা করি যে আমরা বাজার থেকে স্পিকার ভাড়া নিয়ে আসবো। তো আমাদের সৌর বিদ্যুতের সাথে আমাদের স্পিকারটা চালানোর জন্য আমাদের কিছু তারের দরকার পড়ে। তো আমরা সেই বৈদ্যুতিক তার নিয়ে আসার ব্যবস্থা করি এবং সেই বৈদ্যুতিক তার কানেক্ট করার জন্য একজন মিস্ত্রি রাখা হয়। আমরা যখন বাজারে চলে যাই স্পিকার ব্যবস্থা করতে, তখন আমাদের মিস্ত্রি বাড়িতে আগেই চলে আসেন, উনি ওয়েট করতে থাকেন। তো বাড়ি থেকে আমাদেরকে বারবার ফোন দিচ্ছিল যে তোমরা একটু তাড়াতাড়ি চলে আসো, মিস্ত্রি বসে আছে। তো আমার কাজিন আমাকে বললো যে যেহেতু মিস্ত্রি বসে আছে তুমি তারটা নিয়ে বাড়িতে চলে যাও, আমি স্পিকার নিয়ে একটু পরে আসছি। তো আমি আসলে যথারীতি তার নিয়ে বাড়ির দিকে রওনা হইতে একটু বলি, বাড়ি থেকে বাজারটা ছিল 4 কিলোমিটার দূরে। আমি রিক্সা করে বাড়িতে ফিরছিলাম। তো 3.5 কিলোমিটার পথ আসার পরে রিক্সাওয়ালা আর
যাবে না, কারণ বাকি আধা কিলোমিটার রাস্তা ছিল পায়ে হাঁটা কাঁচা পথ। তো আমি যথারীতি রিক্সাওয়ালাকে বিদায় করে দিয়ে আমি হাঁটা শুরু করলাম। তো গ্রামের রাস্তা একেবারে আমি হাঁটতেছি, তো তখন সময়টা আমার এক্সাক্ট মনে নেই, 5:20 হবে, খুব নির্জন, আপনি জানেন সন্ধ্যার আগ মুহূর্তটা গ্রামে খুব নির্জন থাকে। আমি যখন সেই মাটির রাস্তা ধরে হাঁটছিলাম, তো আমি বাড়ি থেকে প্রায় 100 মিটার দূরে চলে আসছি প্রায়। আমি যে জায়গাটাতে চলে আসছি আসলে সেই জায়গাটাতে রাস্তার পাশে, আমার রাস্তার ডান পাশে ছিল একটি ছোট ডোবা যেটাতে হাঁটু সমান পানি ছিল, আর রাস্তার বাঁ পাশে ছিল একটি পানের বরজ যেখানে পান চাষ করে গ্রামে। সেই পানের বরজ থেকে 2টা স্টেপ আগে ছিল একটি তাল গাছ। তো আসলে আমার সাথে ঘটনাটা সেইখানেই ঘটে। তো সেই তাল গাছ, আমি যখন সেই তাল গাছটা থেকে 2টা স্টেপ পেছনে, ঠিক তখনই আমি দেখলাম যে আমার পেছন থেকে একটি কালো বিড়াল দৌড়ে এসে আমার সামনে এসে আমার পথ আগলে দাঁড়ানো। ঠিক আমার থেকে 2 স্টেপ সামনে এসে বিড়ালটা পথ আগলে দাঁড়ানো, কালো কুচকুচে একটা বিড়াল, চোখ রক্ত চক্ষু লাল। তো আমার ওর মানে চাহনিটা দেখে ভাবলাম যে ও খুব বিরক্ত, আমার আশাটা ও পছন্দ না বা আমার পছন্দ হয়নি। আমি ওকে দেখে আমি একটু তাড়া দিলাম সরে যাওয়ার জন্য, কারণ আমাকে যেতে হবে। আমি তাড়া দিতে বিড়ালটা এক চুলও নড়লো না, আমি বিচলিত হয়নি। তারপর আমি যখন এক পা আগালাম, তো দেখলাম যে বিড়ালটা এবার দৌড় দিয়ে আমার বাঁ পাশে চলে গেল সেই তাল গাছটার নিচে। আমি ভাবলাম যে চলে যাবে হয়তো। আমি আবার এক পা যখন বাড়ালাম, তখন দেখলাম যে বিড়ালটা এবার দৌড় দিয়ে আমার ডান পাশে চলে গেল। আমি এবার একটু বিচলিত হলাম যে কি ব্যাপার, সে বারবার সামনে দিয়ে আসা যাওয়া করছে কেন। এবার একটু অস্বাভাবিক লাগলো আমার কাছে। তারপর আমি এখানে দাঁড়িয়েছিলাম, আমি যখন 3rd টাইম স্টেপ নিলাম চলে যাওয়ার জন্য, এবার বিড়ালটা ডান পাশ থেকে আমার বাঁ পাশে চলে গেল। এবার আমি ভয় পেয়ে গেলাম, আসলেই ভয় পেয়ে গেলাম। তো এবার দেখলাম যে বিড়ালটা দৌড়ে এবার ডান পাশ থেকে সে যখন বাঁ পাশে গেছে, সে এবার তাল গাছের নিচে দাঁড়ায়নি, সে এবার ডাইরেক্ট তাল গাছ থেকে ওঠা শুরু করছে সোজা। তো কিছুটা দূর ওঠার পরে সে আমার দিকে ঘুরে তাকাইছে, আমি তখন ওই জায়গাতে স্টিল দাঁড়ানো। তো সে আমার দিকে ঘুরে তাকানো, সে রক্ত লাল চোখ নিয়ে সে আমাদেরকে একবার তাকিয়ে আবার সে উপরে উঠে চলে গেল। তাই ভাবলাম যে চলে গেছে, এবার আমি স্টেপ নিলাম চলে যাওয়ার জন্য। ঠিক যখন আমি স্টেপ নিতে যাব, তখনই আমি যে জিনিসটা দেখলাম সেটা দেখার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম যে তাল গাছ থেকে ঠিক মানুষের মতো কেউ একজন সাদা কাপড় দিয়ে মোড়ানো, মাথার দিকে সাদা লম্বা ঘোমটার মতো টানা, সে তাল গাছ থেকে নামছে উল্টো ভাবে। উল্টো বলতে তার পা দুটো উপরের দিকে, তার হাত দুটো নিচের দিকে, যেটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। তো এভাবে করে সে নেমে আসছে। আমি এটা দেখে হতবিহ্বল হয়ে গেলাম, মানে আমি এক চুল নড়তে পারতেছি না, নিজেকে প্যারালাইজড রোগী মনে হচ্ছিল। আমি ওইটাই দেখতেছিলাম দাঁড়ায়। তো সে দেখলাম নেমে এসে আমার সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে, সে আমার দিকে তাকায়নি, একবার তার কাপড়টা সামনে দিয়ে মুখের দিকে টানা, সে চলে যাচ্ছে। আমি তৎক্ষণাৎ তার পায়ের দিকে তাকালাম, কারণ আমি জানি যে অস্বাভাবিক কোনো কিছু হলে তার পায়ে বা কোথাও একটা ঝামেলা থাকবেই। আমি তার পায়ের দিকে চোখ দিলাম, তার পায়ের দিকে চোখ দিয়ে আমি যেটা দেখলাম, তখন আমি বুঝে গেলাম যে আমি খুব খারাপ কিছু একটা মুখোমুখি হয়ে গেছি। আচ্ছা, তো আমি যখন তার পায়ের দিকে তাকালাম, তার পাটা দেখলাম কোনো স্বাভাবিক মানুষের মতো না, তার পায়ের গোড়ালিটা সামনে এবং তার পায়ের পাতাটা পেছন দিকে। তখন আপনি বুঝতে পারলেন যে এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে, এবং সেদিন আপনি নিশ্চয়ই প্রচন্ড ভয় পেয়েছিলেন। হ্যাঁ, সেটা তো নিঃসন্দেহে বলতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার লাস্ট ঘটনাটার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। আরো অনেক ঘটনা আপনার কাছে হয়তো শোনা যেত, অন্য কোনো দিন শুনবো আমরা, বাট আজকে আমাদের আরো অতিথি আছেন, তাদের কাছ থেকে ঘটনা শুনতে হবে। সো আপাতত আমরা যেটা করবো, ছোট একটা বিরতি নিয়ে আসবো, কারণ আমাদের গেস্ট চেঞ্জ করতে হবে এবং নতুন অতিথি নিয়ে আবার একটু পরেই ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি। ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM। ঘড়িতে সময় রাত 1:18। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছেন আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফুর্তি FM এ। এবং আমি দেখতে পাচ্ছি অসংখ্য SMS রয়েছে, এর মধ্যে তানজিম আমাদের SMS করেছেন কিশোরগঞ্জ থেকে। তিনি আরো ডেঞ্জারাস স্টোরি শুনতে চান। কি ধরনের, আমাকে একটু এক্সাম্পল দিয়ে যদি আমি ইমেল করতেন তাহলে খুব ভালো হতো। কোন ধরনের ডেঞ্জারাস স্টোরি আমরা তাহলে একটু বুঝতে পারতাম, খুবই সুবিধা হতো আমাদেরকে যদি একটু কাইন্ডলি দিতেন। আমাদের যে ইমেল অ্যাড্রেস হচ্ছে bhuthfm@fm, একটু এক্সাম্পল দিয়ে বলবেন প্লিজ। মুস্তাক আমাদের বেলি রোড থেকে SMS করেছেন, এবং তিনি, তার বেবি মাহিশা এবং তার ওয়াইফ প্রজাপতি আমাদের সাথে রয়েছেন, এবং একসাথে তারা ভূত এফএম শুনছেন। শামীম আমাদের সাথে রয়েছেন, এছাড়াও লামিয়া আমাদের সাথে রয়েছেন ঢাকা থেকে, আরমান আমাদের সাথে রয়েছেন, এবং আদনান আমাদের সাথে রয়েছেন, ক্লাস 7-এ পড়েন তিনি। ওরে বাবা, এখনো পর্যন্ত জেগে আছেন আপনি। সজল আমাদের সাথে রয়েছেন, এবং তার কাছে খুবই ভয় করছে তিনি, তাই লিখছেন। হারুন আমাদের সাথে রয়েছেন, এছাড়াও আমাদের সাথে রয়েছেন তানজিম, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি, এছাড়াও সাগর, এছাড়াও আমাদের সাথে রয়েছেন তিয়াস ব্রাহ্মণবাড়িয়া থেকে।
থেকে, এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ থেকে রুমন এবং তার ওয়াইফের সাথে বসে তিনি শুনছেন। এছাড়া আমাদের তানিম আমাদের সাথে রয়েছেন, এছাড়াও খেয়া রাজশাহী থেকে আমাদের সাথে রয়েছেন AH সাজ্জাদ মাহমুদ, এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি তিনি এখনো ভয় পাচ্ছেন না। আচ্ছা, ওকে, আমরা ট্রাই করে যাচ্ছি, দেখেন ভয় পান কিনা। মুনতাসির আমাদের সাথে রয়েছেন আরিফুল, আমাদের সাথে রয়েছেন আলম গাজীপুর থেকে, এছাড়া আমাদের সাথে রয়েছেন আদনান, এছাড়া আমাদের সাথে রয়েছেন সৈয়ব সহ আরো অনেকে। যাই হোক, আমরা চলে যাব আমাদের সেকেন্ড রাউন্ডের প্রথম অতিথির কাছে, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি জানাবেন যে আপনি কোথা থেকে এসেছেন। হ্যালো লিসেনার, আমার নাম আবু সাইম, সবাই আমাকে সাইম নাকি ডাকে। আমি এসেছি যাত্রাবাড়ি সোনিয়াকা থেকে। আমরা শুনি আপনার ঘটনা। তো আমি চলে যাচ্ছি সরাসরি আমার ঘটনাতে। আমার ঘটনাটি ঘটে 2012 আগস্টের শেষে। তো তখন ছিল রমজান মাস, আমি এক বাড়িতে তারাবি নামাজ পড়াতাম। তো একদিন রাতে আমি তারাবি নামাজ পড়ে শুয়ে যাই। তো রাত্র তখন 2টো থেকে 2:30 বাজে। তো আমি তখন রাতে স্বপ্নে দেখি যে আমি খুবই অসুস্থ, এবং আমার আব্বু আম্মু এবং আমার ফ্যামিলির সবাই আমাকে আমি এতটাই অসুস্থ ছিলাম যে আমি কোনো কথা বলতে পারতেছিলাম না। তো তারা আমাকে ডাক্তার এবং কবিরাজ এনে দেখায়। তো তারা সবাই আমাকে বলে যে ছেলে বাঁচবে না। তো এক পর্যায়ে আমার দুলাভাই সে কবিরাজকে নিয়ে এসে স্পেশালি ভাবে, তো সে কবিরাজ আমাকে দেখে বলে ও বাঁচবে যদি একটি মাত্র উপায় আছে ওকে বাঁচানোর জন্য, সেটি হচ্ছে ওকে মৃত ব্যক্তির মগজ খাওয়ানো লাগবে। তো এই কথা শুনে আমার ফ্যামিলির সবাই আশ্চর্য হয়ে যায়, এবং কেউ তখন রাজি হয় না যে এটা কি করে সম্ভব, এটা অসম্ভব। এগুলো সব আপনি স্বপ্নের মধ্যেই দেখছেন? হ্যাঁ, স্বপ্নের মধ্যে সবকিছু হচ্ছে। তো তখন আর কি আমার ভিতরে কাজ করতেছিল যে যেভাবে হোক আমাকে বাঁচতেই হবে। তো তারপর কেউ যখন রাজি না হয়, তখন আমি আমার দুলাভাইকে নিয়ে বলি যে যেভাবে হোক আমি খাবো। তো তারপর আমাদের বাড়ির পাশেই, বাড়ি থেকে 10-15 মিনিট লাগে হেঁটে যেতে। তো সেখানে একটি কবর ছিল। তো আমি রাতের বেলায় সেই কবরের কাছে চলে গেলাম, এবং আমি সেই কবরে, আমার দুলাভাই আমার পাশে ছিল, কিন্তু সে ভয় পাচ্ছিল। তো সে ভয় পায়, এই জন্য তাকে আমি, পাশে একটি বাড়ি ছিল, সেই বাড়িতে তাকে রেখে আমি একাই এসে আমি কবরটি খুঁড়তে থাকি। খোঁড়ার পর আমি এক পর্যায়ে যখন দেখি যে লাশটা, কবরের ভিতরে একটা লাশের কল্লা থেকে নিচের সবটুকু অংশ বেনিশ হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। তো তারপর আমি নিচে নামি, কবরের ভিতরে নেমে আমি মাথাটা শুধু নিয়ে আসি। এসে আমি সেই ঘরে যাই যে ঘরে আমার দুলাভাইকে আমি রেখে আসছি। তো এরপর একটা থালা নেই আর একটা দা নেই। তো থালার উপরে আমি মাথাটাকে রেখে কোপ দেই। কল্লাটি তখন 2 টুকরো হয়ে যায়, এবং মগজগুলো তখন আমি দেখতে পাই, এবং থালার উপরে মগজগুলো পড়ে। তো রাসেল ভাই, আমি মগজগুলো খেয়ে ফেলি। তো এগুলো দেখার পর আমার ঘুম ভেঙে যায়। তো আমি খুবই ঘামতে থাকি। তো এতটাই ঘামতে থাকি, তো আমি ভাবলাম যে হয়তো আমি রমজানের শেষ পরে আমি হয়তো এতদিন রমজান রোজা রেখেছি, তো এই জন্য ক্লান্ত, আবার কি একটি স্বপ্ন দেখলাম খুবই ভয়াবহ। এরপর অনেকবার ঘুমানোর চেষ্টা করি, আসলে আমি ঘুমাতে পারছিলাম না। তো যখন সকাল হয়ে গেল, আজান দিলাম, নামাজ পড়ালাম। নামাজ পড়িয়ে তারপর দিন ছিল আমাদের বাড়িতে ইফতার পার্টি। এই ঘটনাটি ঘটে রাসেল ভাই, যেদিন আমার সাথে যে ঘটনাটি ঘটে, মেইন ঘটনা, সেটি হচ্ছে যে এই ঘটনার আগের দিন রাত্রে আমি স্বপ্ন দেখি। তো তারপর আমি যখন তাদের কাছ থেকে বলে বাড়ি চলে যাই, তাদেরকে আমি বলি যাওয়ার সময় যে আমার আসতে তো লেট হবে। আর রাসেল ভাই, একটা কথা বলে রাখি যে ওই দিন সকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো বাড়ি আসার পর মাগরিব হয়ে গেল। তো ইফতার করলাম সবাইকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে। তো ইফতার করার পর মাগরিবের নামাজ কমপ্লিট করে তো আমি এক পর্যায়ে শুয়ে যাই, বিশ্রাম নেই, তো শুয়ে যাই। তো আমার আম্মু আর আমাকে ডাক দেয় না। তো তখন রাত্র 8টা থেকে 8:30 বাজে, তখন আমাকে আমার আম্মু ডাক দেয় যে সাইম ওঠো, নামাজ পড়তে হবে। তো আমি আম্মুকে বললাম, তুমি আমাকে একটু দেরি করে ডাক দিচ্ছ কেন?
আমাকে আরেকটু আগে ডাক দিতে, আমার তো নামাজ হতে যাওয়া লাগবে। আমি যে বাড়িতে নামাজ পড়াই সেই বাড়িতে আমাকে যেতে হবে। তো আমি বলছি আমি তো বুঝতে পারি না যে তুমি নামাজ পড়াতে যাবে। আমি ভেবেছিলাম তুমি তাদের কাছ থেকে আজকে একদিনের জন্য ছুটি নিয়ে এসেছো। তো আমি বলছি না, আমি তাদেরকে বলছি যে আমি আসবো, আমি এসে নামাজ পড়াবো। তো তারপর আমি বাইরে নামি। তো বাইরে নেমে দেখি খুবই অন্ধকার। আর রাসেল ভাই, আমি একটা কথা বলি, ওই দিন ছিল আমাবস্যা রাত, যে কারণে খুব অন্ধকার ছিল। তো আমার আম্মুকে বললাম, আম্মু আমার একটা টর্চ লাইট আছে, তার 4 থেকে 5 দিন আগে আমি সেই টর্চ লাইটটা কিনি, ইভেন কোনো চার্জ দিইনি, যে কারণে আর কি আলো সর্বদা কম ছিল। তো আমি আম্মুর কাছে বলে আমার কাছ থেকে দোয়া নিয়ে আমি রওনা হলাম সেই বাড়িতে। তো আমি যখন 15 থেকে 20 মিনিট যাই হাঁটতে হাঁটতে আমার বাড়ি থেকে, আমি যে বাড়িতে নামাজ পড়াই সেই বাড়িতে যেতে আমার সময় লাগতো 35 থেকে 40 মিনিটের মতো। তো আমি যখন 15 মিনিটের মতো হেঁটে যাই, তো আর আমি আগের দিন রাত্রে, রাসেল ভাই একটা কথা বলি, আগের দিন রাত্রে আমি যেই কবরটা নিয়ে স্বপ্ন দেখেছিলাম, আমি যেই বাড়িতে নামাজ পড়াই সেই বাড়িতে যেতে 15 মিনিট হাঁটার পরে সেই কবরটা আমার ক্রস করে যেতে হয়। সেই কবরটা ছিল আমার খুবই কাছে, যে রাস্তার থেকে 1 ফুট কি 2 ফুট দূরে, তো মানে খুবই কাছে। তো এরপর আমি যখন 15 মিনিটের মতো হাঁটার পর যখন গেলাম, তো দেখতেছি যে ওই কবরটা আমি দেখলাম। তো কবরের উপর লাইট মারার পর আমার সম্পূর্ণ শরীর, রাসেল ভাই, শিউরে উঠলো। তো এরপর পাশে ছিল তাল গাছের পাতাগুলো বাতাসে ঝড়ঝড় করতেছে, মনে হচ্ছিল যে গাছগুলো ভেঙে ভেঙে আমার গায়ের উপরে পড়বে পাতাগুলো। তো তারপর আমি একবার সিদ্ধান্ত নিলাম যে আমি বাড়িতে চলে আসব। তারপর আবার বললাম যে না, যেতেই হবে। তো তারপর আমি আগাই। তো একটু আগাতেই সাঁকো বাজে, খেজুর গাছের 2টি দিয়ে সাঁকো নিচে দিয়ে পানি চলাচল করে। তো আমি যখন সাঁকোটি পার হয়ে 2 থেকে 3 মিনিট হাঁটছিলাম, তো হাঁটার পর খুবই অন্ধকার রাসেল ভাই, তখন আমি সামনে লাইট মারলাম, কিছু দেখতে পাচ্ছি না। ইভেন আমার কানে একটা আওয়াজ ভেসে আসলো কথার। তো আমি ভেবেছিলাম যে সামনে হয়তো 2-3 জন লোক আসতেছে। তো তারা যখন আসতেছে তখন আমার ভিতরে একটি শক্তি সঞ্চয় বোধ হলো যে তারা আসতেছে এবং আমি যেতেছি, আমাকে তারা আসা অবস্থা আমাকে রাস্তাটা একটু আগাতে হবে। তো আমি কিছুটা দূর রাস্তা আগাই, এরপর দেখতেছি কথাটা আরো জোরে জোরে আমার কানে আসতেছে। তো এরপর আমি লাইট মারি। তো আমি লাইটের স্পষ্ট আলোতে রাসেল ভাই আমি যা দেখলাম সেটা দেখে আমার রক্ত একবারে হিম হয়ে গেল। তো আমি লাইট মেরে যা দেখলাম, একটা মহিলাকে দেখতে পেলাম। সে মহিলার ছিল সে হলুদ শাড়ি পরা, লাল পাইরের হলুদ শাড়ি। তার মুখে, তার চেহারাটা ছিল বিকট কালো এবং তার চুলগুলো ছিল ধবধবে সাদা, চোখগুলো ছিল খুবই লাল রক্তাক্ত এবং তার মুখের দুধার দিয়ে রক্ত টপটপ করে মাটিতে গড়িয়ে পড়তেছে। এগুলো দেখে আমি একেবারেই জায়গায় স্তম্ভ হয়ে যাই এবং ওই রাসেল ভাই, ওই মহিলা আমাকে ডাক দিয়ে বলে যে কে ওখানে দাঁড়াও। তখন তো আমি আরো হিম হয়ে যাই এবং আমি তখন সূরা পড়তে ট্রাই করি, কিন্তু আমি সূরা পড়তে পারছিলাম না এবং আমি তখন চিৎকার করি। তখন আমি অনুভব করতেছিলাম যে আমার চিৎকারগুলো আমি নিজেই শুনতে পারতেছিলাম না। তো এক পর্যায়ে আমি দাঁড়িয়ে থাকি, আমার সম্পূর্ণ শরীর কাঁপতেছে, আমি খুব ভয়াবহ অবস্থা দাঁড়িয়ে থাকি। তো সে আস্তে আস্তে আমার কাছে আসে, কাছে আসার পর আমাকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি, তুমি কোথায় যাবে? তো আমি তাকে বললাম আমার নাম সায়েম। আমি তার পিছনে একটা ছিল, বটগাছ ছিল এবং বটগাছের পিছনে একটি দোকান ছিল। আমি তাকে সেই দোকানটি দেখিয়ে দিলাম যে ওটা আমার বাড়ি, আমি ওখানে যাব। তো এরপর আমি সেই মহিলাকে জিজ্ঞাসা করি, রাসেল ভাই, যে আপনার নামকে, আপনি কোথা থেকে এসেছেন? সে আমাকে তার নাম বলে না, সে শুধু বলছে সে আসছে যে পাশে যে বটগাছটা, সেই বটগাছ থেকে সে আসছে। তো আমি তাকে আরেকটা প্রশ্ন করি যে আপনার দুধার দিয়ে কি পড়তেছে? তখন সে বলতেছে ওগুলো কিছু না। আমি বলতেছি আপনার দুধার দিয়ে রক্ত পড়তেছে? সে বলতেছে কিছু না। তো এরপর আমি তাকে বলি যে আমি কি এখন যেতে পারি? সে আমাকে বলে যে যাবা?
যাও, তবে আজকে আমি নিয়ত করেছিলাম যে যাকে আমি কাছে পাবো তাকে মেরে ফেলবো। এগুলো সবকিছু আপনার সামনে ঘটছে? হ্যাঁ, এগুলো সবই আমার সামনে। আচ্ছা। তো আমি তাকে এই কথা বলে, তো সে আমাকে বলতেছে যে আমি তো সরি রাসেল ভাই, আর একটা কথা বলিনি যে সে যখন সে আমাকে বলছিল যে আমি আজকে নিয়ত করেছিলাম যে আমি আজকে যাকে কাছে পাবো তাকে মেরে ফেলবো। তো আমি তাকে বললাম আপনি জানেন রমজান মাস, আপনি কাকে মারবেন? তখন সে বললো হ্যাঁ আমি জানি রমজান মাস, এই জন্যই তুমি মুক্তি পেয়ে গেলে। তো এরপর আমি যখন আগালাম সামনে, 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমি দেখি আমার মাথার টুপিটা মাটিতে পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে আমি বিসমিল্লাহ বলে পিছনে তাকিয়ে টুপিটা উঠে তাকিয়ে দেখি যে কিচ্ছু না আমার পিছনে। আমি কার সাথে তখন কথা বললাম তার কিচ্ছু না, শুধু একটা ছোট্ট একটা বাতাস এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়লাম এবং আমি তখন হাত দিয়ে রাসেল ভাই এইভাবে হাত দিয়ে যে বটগাছটা সামনে, বটগাছটা পর্যন্ত ক্রস করলাম। তারপর এর আগে আমি দেখছিলাম আমার শরীরটা খুব ভার হয়ে গেছে, আমি হাঁটতে পারতেছি না। তো আমি বসে বসেই তাল গাছটা পার হয়ে বটগাছটা পার হলাম। তো পার হওয়ার পর দেখতেছি আমি খুব রিল্যাক্স বোধ করতেছি এবং খুব হালকা হয়ে গেলাম। তখন আমি দৌড় দিই আমি যেই বাড়িতে নামাজ পড়াই আমি সেই বাড়িতে গিয়ে পৌঁছাই এবং পৌঁছে সেই বাড়ির মা উঠানে গিয়ে আমি একটা চিৎকার করে আমি জায়গায় সেন্সলেস হয়ে পড়ে যাই। তো তারপর তারা ঘর থেকে নেমে এসে আমাকে আর কি করলো আমার মনে নেই। তো পরদিন সকালে তারা আমাকে জিজ্ঞাসা করলো যে হুজুর কি হয়েছে আপনার সাথে গতকাল রাত্রে? তো আমি আর কিচ্ছু মনে পড়ে না। তো আমি তাদেরকে বলি কই কি হচ্ছে, আমি তো কিছুই জানি না। তখন তারা বলে হ্যাঁ হুজুর আপনার সাথে রাত্রে কিছু হয়ে গেছে, আপনি একটু ট্রাই করেন যে কি হয়েছে। তো তারপর আমি আমি যে রুমে থাকতাম সেই রুমে গেলাম, যাওয়ার পর টুপিটা এবং পাঞ্জাবিটা নেই। তারপর দেখি সেগুলোতে কাদা মাখা। তো ওগুলো দেখে আমার সবকিছু কথাগুলো মনে পড়ে যায় রাত্রে আমার সাথে কি ঘটেছে সেগুলো। তারপর আমি এই কথাগুলো তাদের কাছে বলার পর সেই বাড়ির একজন আমাকে বলে যে হুজুর ভয় পাওয়ার কিছু নেই, এটা একটা আশ্রা জাতীয় জিন, এটা মানুষের ক্ষতি করে না, এটা অনেক সময় মানুষের সাথে দেখা হয়, ইনি ক্ষতি করে না। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে অনেকেই SMS করছেন। সাহিল আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে তিনি ভূত ফিল্মের একজন ফ্যান অ্যান্ড নরসিংদী থেকে দাসপাড়া থেকে আমাদের লিখেছেন যে আচ্ছা তিনি আমাদের সাথেই রয়েছেন। আমাদেরকে এছাড়া শোভন আমাদের সাথে রয়েছেন, ঐশী নেত্রকোনা থেকে আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন মামুন দ্বীপচর পাবনা থেকে, এছাড়াও উৎস আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে রয়েছেন তিনি অ্যাটলিস্ট মেনশন মাই নেম আমাদেরকে। এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি জনি সিলেট থেকে, আমাদের সাথে রয়েছেন মৌরি রাজশাহী থেকে এবং এছাড়াও মহুয়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরিফ মগবাজার থেকে, এছাড়াও শাহরিয়াহা হোসাইন আমাদের সাথে রয়েছেন এবং তিনি রায়পাড়া থেকে আমাদের সাথে আছেন। এছাড়াও জেরিন আমাদের সাথে রয়েছেন ময়মনসিংহ থেকে, সুমন রাজশাহী থেকে আছেন, আলিফ মিরপুর 1 থেকে আছেন, আমার সাথে রয়েছেন মাহিন টেলিকম মগবাজার মীরাবাজার থেকে, মীরাবাজার সিলেট, আলম গাজীপুর থেকে আমাদের সাথে রয়েছেন। এছাড়া রয়েছেন আমাদের সাথে চিটাগং থেকে আরো অনেক, চিটাগং আমি বলেছি তোফায়েল আহমেদ জয় আমাদের সাথে রয়েছেন, অন্তর আমাদের সাথে আছেন, রিজওয়ান নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে রয়েছেন, বাপ্তি রয়েছেন, এছাড়াও আমাদের সাথে রয়েছেন শুভ রয়েছেন, ঐশী রয়েছেন আমাদের সাথে, মামুন সহ আরো অনেকে। আর ফেসবুকেও কিন্তু অনেকে আমাদের সাথে জয়েন করেছেন দেখতে পাচ্ছি, টাঙ্গাইল থেকে শুনছেন আমাদের সাথে প্রিন্স, এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আচ্ছা তিনি এখনো অবশ্য ভয় পাচ্ছেন না এবং তিনি সিরিয়াস ঘটনা শুনতে চান। সিরিয়াস বলে তো মানে সিরিয়াস বলতে আমি ঠিক বুঝিনি যে আপনি কি বোঝাচ্ছেন, ভয়ঙ্কর বলতে পারেন কিন্তু সিরিয়াস মানে কি আমি ঠিক বুঝলাম না। আব্দুল্লাহ আমাদের সাথে রয়েছেন এবং লাস্ট স্টোরিটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে, সিলেট থেকে আমাদের সাথে রয়েছেন। এছাড়া আমাদের সাথে রয়েছে দেখতে পাচ্ছি মেহেদি হাসান এবং এছাড়া আমাদের সাথে রয়েছেন তিনি বলছেন যে তার কাছে ভয় লাগছে এবং আমাদের দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন এছাড়াও আরো অনেকেই এখানে দেখতে পাচ্ছি রয়েছেন আমাদের সাথে, ঈশিতা নাজনীন
এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে আপনি মিস ভূত এফএম। আপনি যেখানে থাকেন না কেন আপনি কিন্তু চাইলে শুনতে পারেন, সো মিস করার কিচ্ছু নেই, আপনি যেখানে আছেন সেখান থেকে শুনে ফেলুন। এবং হয় আপনি নেটওয়ার্কের মধ্যে থাকলে ডেফিনেটলি আপনি আমাদের সাথেই সরাসরি শুনতে পারবেন, এছাড়াও একদম কানে হেডফোন দিয়ে রেডিও থেকে শুনতে পারবেন। আর যদি আপনি যদি নেটওয়ার্কের বাইরে, দেশের বাইরে কোথাও থাকেন, তাহলে তো অ্যাপ রয়েছে আপনার জন্য। হাবিবুল বাশার আমাদের সাথে রয়েছেন, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি কবিতা ইসলাম, কবিতা আই লাভ ভূত এফএম লিখেছেন তিনি। এছাড়া আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন তাহের খন্দকার, এস আর সুমন, এছাড়াও মুকুট রহমান আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি, সম্রাট সহ আরো অনেকে। আপনি যদি আমাদের এসএমএস করতে, আপনি যদি আমাদের এসএমএস এবং ফেসবুকের নিয়মটা আমি পরে বলছি। এছাড়া আমাদের যে ফুর্তি যে পেজ, সেখানেও আপনারা অনেকেই দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন এবং এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে লিখে যাচ্ছেন। এবং এদের মধ্যে আরো অনেকে ফায়াজ ফারা আছেন, ইয়াসির আরাফাত আছেন, বিদ্রোহী জাহিদ আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি, আসুস রিপন, এছাড়াও দেখতে পাচ্ছি পলাশ আমাদের সাথে রয়েছেন, ইকবাল অনেক আমাদের সাথে রয়েছেন, শ্রীকান্ত রয়েছেন ফারহান ইমন, এছাড়াও আমাদের সাথে রয়েছেন নুরুল আলম, শাহিন খান, মাহি হাসান সহ আরো অনেকে। যাই হোক, আপনি যদি আমাদের এসএমএস করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। না, ভয় এখনো ফুরিয়ে যায়নি, আমি বলবো একে একে সবকিছু। এবং আমাদের তার আগে জানিয়ে দিই, আমাদের ইমেল করতে হলে ইমেল অ্যাড্রেসটা লেখার পরে আপনার ইমেইলে শুরুতে জানিয়ে দিতে হবে যে আপনি স্টুডিওতে সে ঘটনা শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারে। কিন্তু বছর শেষে প্রতি বছর আমাদের ইনশাল্লাহ এবারও বের হবে, একটা বই বের হয়। সো সেই বইয়ে আমরা সেরা ঘটনাগুলো লিখে মানে যারা যে সমস্ত ঘটনাগুলো পাই সেই ঘটনাগুলো নিয়ে সেই সংকলনটা বেরোয়। তো আপনি যদি অডিও ক্লিপের সাথে আপনার যে ঘটনাটা, সেই ঘটনাটা লিখিতভাবেও পাঠিয়ে দেন আমাদের কাছে, তাহলে সেটা আমাদের জন্য সুবিধা, আপনার জন্য সুবিধা। আর যারা ফেসবুকে জয়েন করতে চান, চলে যান www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.russell। এই দুটো অ্যাড্রেসে আমরা চলে যাব আমাদের সর্বশেষ অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন। Hello listeners, I am Asif Faranomi from Bonusri Rampura. ওকে, চলে যাই আপনার ঘটনায়। রাসেল ভাই, স্টোরিটা লাস্ট ইয়ার এপ্রিলের দিকে। আমি ক্লাস করে বাসা আসার পরে ঘুমায় পড়ছিলাম। ওই দিন সকালবেলা আমি 7টার দিকে ঘুম থেকে উঠে ক্লাসে চলে যাই। সো আমার টায়ার্ড লাগতেছিল দেখে আমি ঘুমিয়ে পড়ি। আর একটা ব্যাপার, আমার অল টাইমে একটা হ্যাবিট যে আমি আমার রুমের পর্দাগুলো, তারপর দরজাগুলো লক করে ঘুমাইতাম। ওই দিন আবার আমার ছোট চাচা চাচি তাদের শ্বশুর বাড়ি যাবে। সো আমাকে অলমোস্ট 5টার দিকে ডেকে বলতেছে কি যে তুমি দরজা লক করে ঘুমায় পড়ো। ও একটা কথা বলতে ভুলে গেছি যে আমরা যে বিল্ডিং এ থাকতাম, ওই বিল্ডিং এ 2টা ফ্ল্যাট নিয়ে থাকতাম। এক সাইডে দাদু, ফুপি, আপু, অন্য সাইডে আমি, ছোট চাচা চাচি আর একটা কাকা থাকতাম। সো ওই দিন কাকা অফিসে ছিল, আর যে ছোট চাচা ছিল সে শ্বশুর বাড়ি যাবে। সো সে আর অফিসে যায় নাই। দেন তারা আমাকে 5টার দিকে ডেকে বলে কি তুমি দরজাটা লক করো, দেন ঘুমাও। সো আমি উঠে দরজাটা, মেইন ডোরটা লক করলাম। দেন তারপর চেক করলাম যে কোনো বারান্দার দরজা খোলা আছে কিনা। সো আমি রুমে এসে একদিন ঘুমিয়ে পড়লাম। মেবি মাগরিবের আজানের পরে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। ওই টাইমটা একটু অন্ধকার হয়ে আসছিল। সো আর আগে বলে নিছি যে আমি পর্দাগুলো আটকানো ছিল, সো দেখে অন্ধকার ছিল। আর আমি যখন 3টার দিকে ঘুমাইছি, সো ওই টাইমে লাইট অন করার কোনো কোশ্চেন ছিল না। হঠাৎ করে আমি আমার চোখটা চলে যায় আমাদের ড্রয়িং রুমে। আর আমার রুম থেকে ড্রয়িং রুম প্লাস ডাইনিং স্পেসটা দুইটাই ক্লিয়ার দেখা যায়। সো দেখলাম কি একটা হোয়াইট শাড়ি পরা একটা মহিলা তার আঁচলটা মাটিতে টানতেছে, অ্যাজ লাইক মুভির মধ্যে যেমন দেখা যায় যে তার আঁচলটা যেমন টানে, ওইভাবে টানতে টানতে সে ড্রয়িং রুম থেকে কিচেনের দিকে চলে যাচ্ছে। আর একটা জিনিস আমি নোটিস করলাম, মহিলাটার চোখটা ফেসটাতে একটা কষ্ট টাইপের কিছু একটা ছিল, আর তার চুলগুলা হোয়াইট ছিল। সো
মানে ঘটনাটা যদিও 5 সেকেন্ডের মতো ছিল, বাট আমি উঠে মানে ফিল করতেছি যে হ্যাঁ এটা কি ছিল। পরে আমি উঠে দেখতেছি যে আমার রুমের জানলাগুলা খোলা, ইভেন পর্দাগুলো উঠতেছে, ইভেন আমার বারান্দার দরজাটা খোলা। সো পরে চিন্তা করলাম যে আমার রুমের পর্দা প্লাস জানলা কিভাবে খুললো, ইভেন দরজাটা কিভাবে খুললো। সো আমি দৌড় দিয়ে মানে অপর পাশে চলে গেলাম, মেইন ডোর খুলে। আমি যাওয়ার পরে ফুপিকে আশ করতেছিলাম যে তোমরা কি কেউ ওই সাইডে গেছিলা? বাট পরে ফুপি আমাকে আশ করতেছে যে না তো কেউ যায়নি। পরে ওই টাইম আমার আবার মনে হলো যে আমি মাত্রই তো মেইন ডোরের দরজাটা খুলে আসলাম, সো তাদের তো আসার কোনো কোশ্চেন নাই। পরে আমি অলমোস্ট কেটে দিছি। দেন ফুপি আমাকে আশ করতেছে যে কি হয়েছে বল। পরে আমি বললাম যে আমি একটা মহিলাকে দেখলাম, সে ড্রয়িং রুম থেকে হাতে হাতে কিচেনের দিকে চলে গেছে, তার চুল ছাড়া ছিল, ইভেন তার ফেসের মধ্যে একটা কষ্ট জড়িত ছিল। সো দেন তারা আমাকে বলতেছে না এটা তোর হয়তো বা হ্যালোসিনেশন, তুই সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠছস, সারাদিন টায়ার্ড ছিল, ক্লাস করে আসছস, তো হ্যালোসিনেশন হতে পারে। পরে আমি বলতেছি না এটা হ্যালোসিনেশন না, আর হ্যালোসিনেশন হলে তাহলে আমার রুমের জানলাগুলো কিভাবে খুলবে? দরজাটা না হয় বাতাসে খুলতে পারে তোমাদের কথা হিসাবে, বাট জানলা খুলে তো কোনো স্কোপ নাই। সো তারা তারপর আমার কথা বিলিভ করতেছিল না। আমি তাদের বলতেছিলাম হ্যাঁ চলো আমার রুমে যে দেখো যে জানলা এখনো খোলা, ইভেন দরজাটাও খোলা আছে। দেন তারা আসলো, তারা চেক করে দেখলো যে দরজাটা বাতাসে খোলা কোনো স্কোপ আছে কিনা। না, তারা ওইটা পায়নি। বাট তারা আমাকে মানে তারপরও বলে যাচ্ছিল যে এটা আমার হ্যালোসিনেশন, এই টাইপের কিছুই হয় নাই। এই তো পরে আমি অলমোস্ট 7-8 দিনের মতো রুমের মধ্যে মানে যেতে ভয় পাইতাম। আমি রুমে গেলে একটা মানে ভয় কাজ করতো আমার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন এবং এখনো থাকবেন। তাদেরকে আরো একবার জানিয়ে দিচ্ছি যে আমাদের ছোট্ট বিরতিতে যেতে হবে এবং বিরতির পরে আমাদের একটা অডিও ক্লিপ রয়েছে, সেই অডিও ক্লিপটা আমরা শুনবো। সো কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফুর্তি হ্যালো রাসেলদা, আমি অরণ্য সরকার, ওয়েস্ট বেঙ্গল মালদা ডিস্ট্রিক্ট থেকে বলছি। আমি ভূত এফএমের একটা অন্ধ ফ্যান বলতে পারেন, কারণ কি আমি রেডিও ফুর্তি শুনি। তো আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা মালদার আমবাগানের ঘটনা। এবং এই আমবাগানের ঘটনাটি আমি যেটা বলতে চাই যে মালদা ডিস্ট্রিক্ট ম্যাঙ্গো সিটি নামে পরিচিত, এবং আমাদের এইখানে ওয়েস্ট বেঙ্গলে অন্তত। তো আমরা আমার দাদুর প্রচুর আমবাগান রয়েছে। আমার আজকে দাদুর বাড়ির ঘটনা। আমার দাদুর বাড়ি নোটপুরে। এই আমবাগানে একদিন দাদু ইন্সপেকশনে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় একটা ঘটনা, যেটা সেই ঘটনাটাই আজকে বলতে চাই। তো স্বাভাবিকভাবেই আমি যে সত্যি আমি এটা প্রচন্ড স্কেয়ার্ড ছিলাম যে এরকম ঘটনা হতে পারে, ভাবা ছিল না। যদিও আমি জানতাম না এরকম জিনিস সম্বন্ধে, আমার কোনো আইডিয়াই ছিল না। ওকে, সরাসরি গল্পতে ফিরে যায়। আমার দাদু বাড়ি নোটপুর, সেটি মালদা ডিস্ট্রিক্টেই রয়েছে এবং সেখানে প্রচুর আমবাগান রয়েছে দাদুদের, এবং সেই আমবাগানে মানে প্রচুর ফলন হয় এবং এক্সপোর্ট হয়। মানে কলকাতা থেকে শুরু করে আপনার শিলিগুড়ি সমস্ত জায়গাতে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গায়, এবং আপনি ওয়েস্ট বেঙ্গল কেন সমস্ত ইন্ডিয়াতে এটা সাপ্লাই হয়, এক্সপোর্টে করে আর কি। তো সেই সবের সাথে সাথে একদিন রাত্রেবেলা দাদু সেই গ্রামে তার গ্রাম বাগানগুলো দেখতে যায় আর কি। চারিদিকে দেখতে গিয়ে সেদিনকে আমবাগানের মানে ভেতরে ঢুকে হঠাৎ করে ধুপ করে একটা আওয়াজ শোনেন, কিছু একটা পড়লো, সামথিং লাইক আম হতে পারে মেবি। তো দাদুর এটা জানা ছিল না যে কিছু একটা সামথিং হবে, কিন্তু পড়ে পড়লো। তবে দাদু খেয়াল করেনি। যদিও কিছু দূর এগিয়ে যাওয়ার পর তিনি আবার একটা মানে আওয়াজ হতে পারেন, দুপ করে কি যেন একটা পড়লো। তো বললো যে এত আম বাগানের মধ্যে থেকে পড়ে যাচ্ছে, এটা তো কি করে সম্ভব। আমি জাস্ট একটু এগিয়ে, মানে 1 সেকেন্ডের মাথাতে একটু 1 পা এগিয়ে জাস্ট আবার একটা আওয়াজ হলো। জাস্ট একটু স্কেয়ার ব্যাপার। কি পিছন দিকে তিনি ঘুরে তাকালেন, ঘুরে তাকিয়ে যে জিনিসটা দেখলেন জাস্ট অবাক হয়ে গেলেন। একজন মহিলা একটা বাচ্চাকে নিয়ে তার পিছনে দাঁড়িয়ে। তো তখন দাদু স্বভাবতই জিজ্ঞাসা করলেন যে কোথা থেকে এসছেন আর কি। তো কোনো উত্তর দিলেন না, শুধু খিলখিল করে হাসলেন। দাদু বললেন যে তুমি কোথায় থাকো?
তোমার বাড়ি কোথায়, তুমি এখানে আমবাগানের ভেতর কি করছো, আম কি নেবে, আম কি মানে তোমার অনেকে আছে আম চুরি করার উদ্দেশ্যেও আসে। ও মহিলাকে দেখে মনে হয়নি যে আম চুরি করে, কারণ কি ওনার হাতে একজন হতে পারে মেবি ভিখারি বা সামথিং লাইক দ্যাট। বাট দাদু বললেন যে ঠিক আছে তুমি চলে যাও ওই দিক দিয়ে, আমি এগাতে থাকি। আবার কিছুক্ষণ পর দেখেন যে দাদুকে ফলো করছেন উনি। দাদু আবার বললেন যে কে আপনি, আপনি আমাকে ফলো করছেন কেন, আপনি থাকেন কোথায়, ফলো করছেন কেন আমাকে? সাথে সাথে ওই মহিলাটি ঠিক করে হেসে ওঠে এবং হেসে 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 হঠাৎ করে যেন মিলিয়ে যান। কোথায় গেলেন আই ডোন্ট নো, দাদু জানতে পারেন না। আবার দাদু আবার এবার যথেষ্ট ভীতি সন্ত্রস্ত হয়ে তিনি ফিরছিলেন বাড়ির দিকে, সেই ঘটনাটাকে ভুলে রেখে যান আর কি, এরকম ভাবেই। তো ফিরতে গিয়ে উনি আবার দেখেন যে পাশে ওই মহিলাটাই মানে আপনার রোডের ধারে বসে কাঁদছে। তো দাদু একটু সহজে আরেকবার জিজ্ঞাসা করলেন যে কে আপনি, আপনাকে কি আপনার কিছু হয়েছে, আপনার কি কোনো ট্রিটমেন্ট লাগবে, আপনাকে অসুখ হয়েছে নাকি আপনার মেয়ের? আবার মহিলাটা যখন কাঁদতে কাঁদতেই হঠাৎ করে কিলকিল করে হেসে ওঠেন এবং মহিলাটি কিলকিল করে এসে সামনে দাদুর সামনে চলে আসেন। এবং দাদু তখন খেয়াল করলেন ঠিক মানে ওই মহিলাটার গেট আপটা ঠিক এরকম টাইপের ছিল যে চুল অনেক লম্বা চুল, প্রায় 2 হাত মতো চুল, এবং পায়ের গোড়ালিটা সামনে এবং আপনার ওই পায়ের ওই পেছনের মানে পায়ের গোড়ালিটার সামনে এবং ওই আপনার এই আঙ্গুলগুলো পেছনে, এবং মানে জাস্ট উল্টো পাটা, এবং পাটা শুধু উল্টো নয়, গায়ের মধ্যে যথেষ্ট মানে লোম, এবং চাঁদের আলোতে সেই জিনিসটা দেখতে পেয়ে মানে দাদু যথেষ্ট স্কেয়ার হয়ে যান এবং বলেন কিচ্ছিন বলে দৌড় দিলেন, ওখান থেকে শুরু করেন দৌড় এবং বাড়িতে এসে একদম পৌঁছন। এবং এরকম ভাবে চিৎকার করে আসতে দেখে আমার দিদা এবং সবাই একটু যথেষ্ট স্কেয়ার হয়ে যান এবং উনি মানে কি হয়েছে এবং সবাই কি তখন তো ঘটনাটা বলেন যে একটা কিচিন দেখেছি আজকে। এবং আমি জানতাম না কিচিন জিনিসটা কি, কিচিন একটা ভূত আর কি, মনে করা হয় যে এই ধরনের এরা গাছে গাছে ঘুরে বেড়ায় এবং এরা একটা আত্মা, এবং এই ধরনের আত্মারা সাধারণত অপঘাতে মৃত্যুর ফলে ওই গাছের ওপর থাকে এবং এই ধরনের মানে মহিলাটির মৃত্যু হয় কোনো একটা কারণে আর কি, সেই তারাই হয়ে থাকে। এবং ঘড়িতে সময় রাত 1:49 শুনছেন সবসময় রেডিও 48.0 FM। আমি রাসেল আছির সাথে, এবং এটাই ছিল আমাদের আজকের লাস্ট যে স্টোরিটা সেটা, এবং ঘড়ির সময় বলছে যে আমাদের সময় শেষ হয়ে গেছে এবং আজকের মতো আমাদেরকে এখানে শেষ করতে হবে। তার আগে জানিয়ে দিই, আমাদের যদি আপনি এখনো ফেসবুকে থাকতে চান বা ফেসবুকে আসতে চান, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ফেসবুকে চলে যেতে পারেন www.facebook.com/radio.furti এই অ্যাড্রেসে, এবং www.facebook.com/bhutfm.russell এই অ্যাড্রেসে। আসিফ এবং আকাশ উত্তরা থেকে আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি। শ্রীজু রাজশাহী থেকে, শারমিন আমাদের সাথে রয়েছেন, আফসানা আমাদের সাথে রয়েছেন, সানি আমাদের সাথে রয়েছেন এসকে পারভেজ, এছাড়াও আসিফ এবং আকাশ আমাদের সাথে রয়েছেন MR ইব্রাহিম, নয়ন আমাদের সাথে রয়েছেন, মাসুদ রংপুর থেকে আমাদের সাথে আছেন, আরিফ খান আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি, জে আল আমান, এছাড়াও হামিদ আমাদের সাথে রয়েছেন, ইলোরা সুলতানা আমাদের সাথে রয়েছেন, তনভীর আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি, জসিম সহ আরো অনেকে। আপনি যদি থাকতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করতে হবে ফুর্তি FO, না আজকে আর SMS না চাই, আমরা ফেসবুকে কথা হবে আপনাদের সাথে কথা হবে আমাদের ইমেইলের মাধ্যমে। ইমেল অ্যাড্রেসটা যাওয়ার আগে জানিয়ে দেয় bhutfm@radio.fm আপনারা জানেন। তারপরেও আরো একবার জানিয়ে দিচ্ছি যে এখানে যদি আপনি ঘটনা পাঠাতে চান, তাহলে ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠাতে পারেন, তবে তার আগে জানিয়ে দিই যে অডিও ক্লিপের চাইতে আপনি আগে মানে বা অডিও ক্লিপের সাথে যদি আপনি লিখে পাঠান ঘটনাটা, সেটা আরো অনেক বেশি ভালো হবে। তবে অনেকেই সময় পান না, সেজন্য শুধু অডিও ক্লিপ পাঠাতে বলি আমরা। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ যারা তখন পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন। কথা হবে আবার আগামী শুক্রবারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।